তোমরা সবাই আসছো? 13 জন আসছে। আর তোমাদের ইমেলে, তোমাদের যে গ্রুপ মেল ছিল, সেই ইমেলে কিন্তু আমি এই স্ক্রিপ্টটা পাঠিয়েছি, যেটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা ওইটা ওপেন করতে, ওটা ইমেল থেকে ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ, তোমরা দেখো। আর কেউ যদি রেকর্ড করতে চাও সেটাও করতে পারো, আমাকে বলো। আমি রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে দিব। তোমরা যারা আসছো তারা, তাদেরকে বলি, ওই ম্যান্ডেলে দেখতে পারছিলা পরে, ক্লাসের পরে তোমরা নিজের একটু জি স্যার, দেখছি স্যার। কি অবস্থা? পারতেছো সবকিছু? মানে মোটামুটি পারা যায় তো নাকি? জি স্যার, পারা যাচ্ছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে মানে এখন ইজি লাগতেছে না? আগে থেকে যে ধরো অনেক কষ্ট করে তোমরা রেফারেন্স লেখতা, এটা সহজ লাগতেছে না? জি স্যার। এখন যেটা মানে একটা জিনিস আমি বলি, তোমাদের মনে হবে অনেক সময় যে একটু বোরিং কাজ, যেটা হলো ব্যাপারগুলো ডাউনলোড করে মেন্ডেলেতে নিয়ে রাখাটা। এটা অনেক সময় তোমরা কিন্তু করতে চাও না। সবারই দেখবে একটা টেন্ডেন্সি থাকবে যে আমি দরকার নাই ব্যাপারটা ওইখানে মেন্ডেলেতে নিয়ে রাখা এবং পরবর্তীতে আবার ওইটা থেকে রেফারেন্স করা। কিন্তু প্রথমে একবার যদি মেন্ডেলেতে ব্যাপারটা নিয়ে নাও, ওটা কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? তো তারপরে রেফারেন্সিং করাটা কিন্তু তোমার খুব ইজি। তুমি ধরো আজ না, তুমি ধরো 2 বছর পরে, 3 বছর পরেও যদি জানতে চাও তো তুমি কোন পেপার গুলো ইউজ করেছিলা এবং ওই রেফারেন্স গুলো তুমি দেখতে চাও, তো সহজে কিন্তু দেখতে পারো, ঠিক আছে? আর না হয় যেটা হয়, এলোমেলো থাকে। এটা সবচেয়ে বড় কাজ দেয় তখন যখন তোমরা লং টাইম কোনো প্রজেক্ট করো। সাপোজ ধরো তোমাদের রিসার্চ প্রজেক্ট, তোমরা 1 বছর এখন থেকে কাজ শুরু করতে চাও। তো এখন থেকে কাজ শুরু করলে আস্তে আস্তে তুমি তোমার এই লাইব্রেরিটা বিল্ড আপ করে ফেলতে পারো, যে তুমি যে লাইনে কাজ করবা সেই লাইনের পেপারগুলো এনে এনে সেখানে স্টোর করলা। আর যখনই কোনো ইন্ট্রোডাক্টরি পার্ট লেখলা অথবা ডিসকাশনের পার্ট লেখলা, লিটারেচার রিভিউর পার্টটা লেখলা, তখন আস্তে আস্তে ওই রেফারেন্স গুলো দিয়ে দিয়ে তুমি একটা একটা কাজ করে ফেলতে পারবা। আর নাহলে যেটা হয় যে মনে হয় যে তুমি যদি এইভাবে রেফারেন্সিং ম্যানেজিং সফটওয়্যার ছাড়া লেখো, যেটা হয় আহ, তখন রেফারেন্সিং লিখতে ভালো লাগে না। তো মনে হয় যে পরে প্যারাগ্রাফ লিখে ফেলি, পরে করবো না। তো একদিন মনে হয় যে আজকে করবো না, কালকে করবো, কালকে করবো না, পরশু করবো, এরকম মনে হয়। তো পরবর্তীতে আসলে ওই লাইনটা কোন জার্নাল থেকে আমি নিয়েছিলাম, কোন লাইনটা কোন জার্নালের, এটা আসলে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তো এটা আসলে অনেক সময় এই জন্য তোমাদের রেফারেন্সিং পার্টটা কমপ্লিট থাকে না। সেই জন্য আমি সাজেস্ট করবো, তোমরা যদি যে কোনো রেফারেন্স ম্যানেজিং সফটওয়্যার, যে ম্যান্ডেলে দেখাইছি এমন না যে ম্যান্ডেলেই করতে হবে। তো এগুলো যেহেতু ফ্রি সফটওয়্যার, টাকা লাগে না, তোমরা যখন আপডেট আসবে তখন পেয়ে যাবে, এই জন্য এগুলো সাজেস্ট করা, ঠিক আছে? ধরুন আর আজকে করাবো আরো কিন্তু ফ্রি ফ্রি সফটওয়্যার, এগুলো কখনোই তোমাদের কোনো, যত আপডেটে আসুক সেইগুলো কিন্তু তোমাদের টাকা লাগবে না, ঠিক আছে? সেই জন্য ফ্রি সফটওয়্যার গুলোতে আসলে নিজের দক্ষতা বাড়ানোটা ভালো, যে এগুলা করলে তোমাদের পরবর্তীতে যখন আপডেট আসবে তখন তোমাদের টাকা লাগবে না। আর আর আসলে এটা হয় এখন ইকোলজিক্যাল সফটওয়্যার হিসেবে সারা ওয়ার্ল্ডে, তুমি যদি মনে করো একবারে ক্যামব্রিজ, অক্সফোর্ড, এমআইটি থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, যাতে তুমি কোনো জায়গায় গিয়ে নিজে গবেষণা করো, সেটা পিএইচডি একটা ফান্ডিং খুঁজতেছো, মাস্টার্স এর একটা ফান্ডিং খুঁজতেছো, তোমার সুপারভাইজার যদি জানে যে তুমি আর সফটওয়্যার আসলে মানে অ্যাডাপ্টেড, তাহলে কিন্তু তোমাকে অনেকটা আলাদা অন্যভাবে মূল্যায়ন করবে। কারণ এখন সব ধরনের অ্যানালাইসিস আসলে আর দিয়ে করার চেষ্টা করা হয় আর কি। এবং ধরো এটা না শুধু, ধরো বড় বড় ডাটা ম্যানেজিং সফটওয়্যার যে আছে, ধরো গুগলে যারা চাকরি করে, অ্যামাজনে যারা চাকরি করে, তারাও কিন্তু ডাটা সায়েন্স যে ডিগ্রি নেয়, ডিগ্রি নেওয়ার পরে এই অ্যানালাইসিস গুলো আসলে মেনলি আর্ট দিয়ে করে এখন, ঠিক আছে? তুমি অনেক হাজার হাজার, যদি পয়েন্ট, কোটি কোটি পয়েন্ট ডাটা নিয়ে যদি একসাথে কাজ করতে চাও, তোমার আসলে কাজ করার ধরনটা আসলে একটাই, একটা কমান্ড দিবা, তুমি সেটাতে 10টা ডাটা থাকুক, তোমার 10 কোটি ডাটা পয়েন্ট থাকুক, তোমার আসলে একইভাবে কিন্তু আর্ট তোমাকে ডিল করে এবং সেটা নিয়ে তোমাকে ফিগার করে তৈরি করে দেয়। একসাথে অ্যানালাইসিসও করা যায়, তারপরে ফিগারও তৈরি করা যায়। এই জন্য আসলে আর্টটা আসলে দিন দিন কিন্তু পপুলার হচ্ছে। এখন আগে ধরো আমরা জিআইএস এর কাজ আলাদা করতাম, এখন সেটাও অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে যে আর এর মাধ্যমে আর নতুন করে জিআইএস লাগবে না, ঠিক আছে? তো আর দিয়েই তুমি আসলে করে ফেলতে পারবা, ম্যাপিং গুলো সব করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এগুলো যখন তোমরা নিজে নিজে একটু অভ্যস্ত হবা, আমার মনে হয় আসলে এখন থেকে যদি তুমি করতে থাকো, প্রথম দিকে একটু কঠিন লাগবে,
মনে হবে যে আসলে এত কঠিন করে শেখার দরকার নেই, কিন্তু পরবর্তীতে তোমার ভালো লাগবে। কারণ তুমি যখন প্রজেক্টে একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলবা, যে কোনো ধরো বার গ্রাফের অথবা অ্যানালাইসিস করার, সেই সেম স্ক্রিপ্টটা ইউজ করে যে কোনো একটা ডাটা সেট তুমি অ্যানালাইজ করতে 5 মিনিটে ডাটা অ্যানালাইসিস করে ফেলতে পারো। কিন্তু সেটা আমরা আজকে থেকে দেখবো আশা করি। তো মোটামুটি সবাই 26 জন আসছে, আমি শুরু করি। তো তোমরা যেটা দেখতে পারছো যে আর ইনস্টল করতে পারছো কিনা সবাই বলো আগে। জি স্যার, করছি স্যার। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে আসলে সবাই মানে মোটামুটি আছো। অনেকে হয়তো কম্পিউটারে নাই, মোবাইলে আছো, কোনো সমস্যা নাই। তোমরা একজন রেসপন্স না করে মোটামুটি আরো কয়েকজন করলে আমার ভালো লাগে, এবং আমি বুঝতে পারি যে তোমরা আসলে মনোযোগ দিয়ে আসলে ক্লাসটা করতেছো। এই যে আর যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করার কথা, আজকে আমি প্রথম থেকে এমন ভাবে দেখাবো যে কেউ যদি অলরেডি আর দিয়ে অ্যানালাইসিস করে থাকো তার জন্য একটু মনে হবে যে আজকের ক্লাসটা তো দরকার নাই, কিন্তু যারা একেবারে বিগিনার, যারা আর আসলে এখনো ইনস্টল শুধু করেছো, তাদের জন্য এটা প্রয়োজন আজকে। তো আর ওপেন করলে তোমরা যে কোনো, যদি আরটা ক্লিক করো, এখানে দুইটা ইনস্টল করার পরে কিন্তু দুইটা ধরো আমাদের আহ, কি যে বলে এটা শর্টকাট তৈরি হয়, ঠিক না? ডেস্কটপে তোমরা দেখছো 2 ধরনের শর্টকাট তৈরি হয় না? স্যার। হ্যাঁ, 2 ধরনের শর্টকাট তৈরি হয়, একটা আর স্টুডিও নামে, আর একটা হলো আর উইন সফটওয়্যার নামে। ঠিক আছে, আসলে মেইন আর এর যেই সফটওয়্যারটা সেটা বলি আমরা এখানে, কিন্তু এই যে এটা যেই উইন্ডোটা দেখতে পারতেছো, এটা পুরোটা আর স্টুডিওর দ্বারা একটা উইন্ডো। এটা 4টা অংশ থাকে এটার মধ্যে। ঠিক আছে, আমি আজকে 4টা অংশের একটু বর্ণনা দিই। প্রথমে যে অংশগুলো কি কি, তোমরা দেখো এই যে এখানে 4টা বক্স থাকে। ঠিক আছে, এক- একটা বক্সে থাকে উপরে, এই ধরো এইটা, এটা হলো এই যে বক্সটা থাকে, এই বক্সটার মধ্যে তুমি যেই আর এর কাজটা করবা সেটা। আর উইনে এবং আর যে সফটওয়্যার সেটার জন্য যে ফাংশনের যে বক্সটা, সেটা হলো নিচের অংশটা। তো এটা কিন্তু আর এর মেইন সফটওয়্যারের উইন্ডো। ঠিক আছে, তুমি যদি শুধু আর সফটওয়্যারটা ওপেন করো, তখন তুমি সেই উইন্ডোটা, শুধু এই উইন্ডোটা দেখতে পারবা। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার আমরা শুধু আর এর এই উইন্ডোটা দিয়ে কাজ করি না কেন? এখন আর এর জন্য একটা, আর এর একটা প্রবলেম হলো কি, মানে আর উইন সফটওয়্যারের মধ্যে সেটা তুমি যা লিখবা, সেটা যতক্ষণ পর্যন্ত কম্পিউটার ওপেন থাকবে, স্ক্রিপ্টটা ওপেন থাকবে, সেটা আছে। তুমি যেটা অফ করে দাও, তাহলে এই স্ক্রিপ্টটা কিন্তু সে আর সব ডিলিট করে দেয়, এটা আর থাকে না এটার মধ্যে। ঠিক আছে, নতুন করে আবার লিখতে হয় অনেক জিনিসগুলো। তুমি কিন্তু বারবার লিখতে পারবে না, আরে তো অনেকগুলো কমান্ড আছে। সেই লেখাটাতে তোমার ইজি হয় তুমি যদি সেভ করে রাখতে পারো। সেই জন্যই আর স্টুডিওটা আমরা ইউজ করা। সেইটার হলো এই আর স্টুডিওর উইন্ডোটা হলো এটা। এটা ধরো একটা ওয়ার্ড ফাইলের মতো, এটা নোটপ্যাড ফাইলের মতো। এটা আমি কাজ যা করলাম সেটা আমি সেভ করে রাখতে পারবো। এখন আরে যখন কমান্ড দেওয়া লাগবে, তখন এইখানের যে স্ক্রিপ্ট গুলো আমি লেখা হইলো, সেখানে আর এর একটা রান অপশন আছে। দেখো এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা রান অপশনটা, এই জায়গায় জি স্যার। এই রান অপশনটা, তুমি কার্সরটা যেই লাইনে রাখবা, সেই লাইনে রাখার পরে এই রান অপশনটা ক্লিক করলে সে আর কমান্ডে নিয়ে যায়। তুমি দেখো, তোমরা দেখো এখানে 1+1 আমি একটা লাইন ছিল, সেটা কমান্ড দিলাম, সেটা কিন্তু নিচে সে নিয়ে যাচ্ছে। 1+1 কত হয় আমাদের, আমরা জানি 2। তো এই আর এর যে কমান্ডটা, সেটা কিন্তু সে নিয়ে যাচ্ছে। এইটা হলো আর এর উইনের সফটওয়্যার। ঠিক আছে, তো এখন আমরা এই যে স্ক্রিপ্ট গুলো, আর স্টুডিওটা ক্লিক করলে তোমার এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। এইখানে যে অপশনটা আছে সেটা হলো তোমার এই যে এখানে ফাইল, প্লট, প্যাকেজ, হেল্প, এই ভিউয়ার, প্রেজেন্টেশন, এগুলো সবগুলো তুমি দেখতে পারো। আর এর কি কি প্যাকেজ আছে সেটা দেখতে পারবা। তুমি তুমি যদি আর এর প্লট তৈরি করো, সেই প্লটটা ক্লিক করলে তোমার এই জায়গায় চলে আসবে। আর এর যদি কোনো ধরনের ফাইল থাকে, আর এর ফাইল মধ্যে তুমি যদি কোনো ইনস্টল করে থাকো, এই আর এর ফাইলগুলো তুমি যেটা নিয়ে কাজ করবে সেই সবগুলো ফাইল এখানে চলে আসবে। তারপরে হেল্প বাটনে তুমি যে কাজ করতে, এখানে হেল্প বাটনে কাজ করলে তুমি যেটা নিয়ে হেল্প চাও, আমি দেখাবো কিভাবে হেল্প বাটন কাজ করবে। তুমি তাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, সে তখন তোমাকে সেটার অনুযায়ী তোমাকে হেল্প করবে, ডকুমেন্টসটা নিয়ে আসবে, হেল্প করবে। আমি যদি ভিউ কোনো জিনিস দেখতে চাই, ভিউয়ার দিয়ে প্রেজেন্টেশন, দিয়ে প্রেজেন্টেশন থাকে, এগুলো এখানে থাকবে। আর এখানে হইলো তোমার যেটা হলো যে ডাটা সেট গুলো তুমি আপলোড করবা। ঠিক আছে, সেই ডাটা সেট গুলো এখানে থাকে এসে। ঠিক আছে, এখানে ধরো স্টোরেজ বক্সের মতো এই জায়গায় এগুলা লিঙ্ক করা থাকে। ঠিক আছে, এখন আমরা কোনো ডাটা সেট ইনক্লুড করি নাই, এই জন্য আমাদের এটা এই জায়গাটা ওপেন আছে। আমি যদি এখন কোনো কাজ করি, কোন কোন ডাটা সেটটা আমি ইনস্টল করবো আর এর মধ্যে, সেই জায়গায় এই জায়গায় এসে থাকবে, এটা দেখাবে, ইন্ডিকেট করবে। আর এটার মধ্যে তোমার এখানে উপরে দেখো আর এর যতগুলো ফাইল আমরা কাজ করি, একটা একটা করে ফাইল খুললে সেইগুলো সবগুলো থাকে এই জায়গায়। ঠিক আছে, এখন আসলে আমাদের যদি যদি কোনো নতুন প্রজেক্টে কাজ করি,
প্রথম কাজটা হলো আর স্টুডিও ওপেন করার পরে আমার নতুন কোনো আর স্ক্রিপ্ট আমি আসলে ওপেন করা, ঠিক না, এবং এটাকে সেভ করা, এবং সেইটার মধ্যে আমি কাজ করব। এখন প্রথমেই বলে রাখি, শুরু করি আজকের যে ক্লাস এখানে, যে এই হ্যাশট্যাগ যে অপশনটা আছে, আমরা সাধারণত ফেসবুকে হ্যাশট্যাগ করি, হ্যাশট্যাগ সিম্বলটা দিয়ে আসলে ইন্ডিকেট করি। এই হ্যাশট্যাগ দেওয়ার পরে যে জিনিসটা থাকবে, তুমি যদি হ্যাশট্যাগ দিয়ে সেটা ইউজ করো, এটা অটোমেটিকলি লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে, ওইটার মধ্যে কানেক্টেড থাকে। কিন্তু এইখানে আর এর মধ্যে এইটা কিন্তু হ্যাশট্যাগটা কিন্তু ওই হ্যাশট্যাগ পারপাজে ইউজ করা হয় না। এইটা ইউজ করা হয় কখন? এই সিম্বলটা দিয়ে তুমি যত কিছু লিখবা সেটাকে আর ইগনোর করে যাবে, ঠিক আছে। মানে ধরো আমি একটা এই যে সিম্বলটা আমি দিলাম এখানে, এই সিম্বলটা দেওয়ার পরে যে কোনো একটা বলো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দাও, কোনো সমস্যা নাই। এই সিম্বলটা থাকলেই তুমি যা লিখবা, তুমি দেখো এখানে যদি আমি এটা লিখছি, এটা তো কমান্ড দেওয়ার পরে এটা নেওয়ার কথা, ঠিক না? তুমি এটা রান দাও তো দেখি, দিস ইজ নট এ হ্যাশট্যাগ, এই লাইনটা কি আর এর মধ্যে রান দাও, কি আসে বলো দেখি আমাকে। এই হ্যাশট্যাগটা রান দিলে কি আসে? আসে কিছু তোমাদের? জি না আবার স্যার। এই যে এই লাইনটা আছে তোমাদের, এই লাইনটা তো লেখা আছে, আমি দেখাতে চাচ্ছি আসলে এই হ্যাশট্যাগটার কাজ কি। এই হ্যাশট্যাগটার কাজ হলো তুমি যা কিছুই লিখবা হ্যাশট্যাগ দেওয়ার পরে সেটাকে আর ইগনোর করে যাবে, এইটাকে আর রান দিবে না, তুমি রান বাটন ক্লিক করলেও আর দিবে না, ঠিক আছে। এখন এইটা আসলে কখনো আমরা ইউজ করি যখন কোনো কিছু কমেন্টস লিখে রাখতে চাই, যেটা আর এর জন্য প্রয়োজন না, কিন্তু আমি যেন বুঝি এটা আসলে কি। ধরো আমি এখন লিখলাম প্রজেক্ট ওয়ান এর বার গ্রাফ প্লট, আমি তাহলে বুঝে যাব এই হ্যাশট্যাগটাতে লিখে রাখলে যেটা আমার প্রজেক্ট ওয়ান এর বার গ্রাফের একটা স্ক্রিপ্ট, ঠিক আছে, এইটা আমি ইউজ করছিলাম। কিন্তু এই যে জিনিসগুলো লেখলে তো আর মাঝে মাঝে কোনো জিনিস লিখলে কমান্ড নিয়ে নেয়, কিন্তু এই হ্যাশট্যাগটা দেওয়ার কারণে যা কিছুই করো না কেন ওই কমান্ড গুলো আর আর সে নিবে না, সে ইগনোর করে যাবে। এখন আমরা এটার জন্য একটা বাস্তব উদাহরণ যদি আমরা দেখতে চাই, সাপোজ ধরো তুমি এটা লেখলা, লেখে হ্যাশট্যাগ ছাড়া একটা দিলা আর হ্যাশট্যাগ সহ একটা দিলা, দেখো হ্যাশট্যাগ ছাড়া যদি তুমি দাও কি আসে, এখানে একটা এরর বার চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে কি, দিস ইজ নট এ হ্যাশট্যাগ, আসলে আর এটা রিড করতে পারতেছে না, এটা কোন ধরনের কমান্ড হইতে পারে, ঠিক আছে, আর এটা আসলে তার মেমোরির মধ্যে নিতে পারতেছে না, তো এটা আসলে কি, ঠিক আছে। তো এই জন্য যেগুলো এটা যদি রান দাও তাহলে যেটা হবে কি, তোমার এটা কিন্তু কমান্ড নিচ্ছে, তুমি দেখো নিচে দিস ইজ নট এ হ্যাশট্যাগ, সেই কমান্ডটা কিন্তু নিয়েছে আর, কিন্তু নেওয়ার পরে সে কি বলছে, আনএক্সপেক্টেড সিম্বল, ঠিক আছে, ইন দিস ইজ, মানে এটা আসলে আনএক্সপেক্টেড একটা জিনিস যেটা আসলে আর রিড করতে পারছে না। কিন্তু তুমি যদি সেটার মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দাও তখন সেটাকে আর এটা দিচ্ছে না, দেখো, তখন স্যার এটাকে এরর হিসাবে নিচ্ছে না, সেটাকে কি করবে, ওই লাইনটা থাকবে কিন্তু সেটাকে ইগনোর করে যাবে অটোমেটিকলি, যেই লাইন থেকে কমান্ড নেওয়ার কথা লেটেস্ট পসিবল সেটা সে নিয়ে নেবে। ধরো আমাদের সর্বপ্রথম কমান্ড নেওয়ার কথা হইলো আমাদের 1+1, সে এইখানে ক্লিক করলেও সে 1+1টা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে আমরা হ্যাশট্যাগটা ইউজ করবো যখন কোনো কিছু লিখে রাখতে হয়, সেই জন্য আমরা ইউজ করি। তারপরে জিনিসটা আসো, আমার প্রথম কাজ হলো ওপেন এন্ড সেভ আর স্ক্রিপ্ট। আমরা কিভাবে করব, এখানে অলরেডি দেওয়া আছে আমাদের পাথওয়েটা, কিভাবে কি করব, আমাদের এখানে তো একটা ফাইল আছে না, ফাইল আছে না অপশনটা, এই যে এখানে জি স্যার। ক্লিক করলে আসে তোমাদের এটার মধ্যে, হ্যাঁ এটা ক্লিক করো, ক্লিক করার পর পরে দেখবে নিউ ফাইল আছে, এই যে এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর নিউ ফাইল আছে, ঠিক না? নিউ ফাইলের পরে দেখো এখানে অনেক অপশন আছে, তুমি নোটবুক, আর মার্ক, নিউ আর স্ক্রিপ্ট, হেডার, ফোল্ডার, HTML, D3 স্ক্রিপ্ট, অনেকগুলো আছে না, অনেকগুলো আছে। কিন্তু উপরের যে অপশনটা তুমি দেখো, যেটা আমার আসলে ইয়ার জন্য দিতে পারছি না, উপরের যে অপশনটা আছে সেটা হলো আর স্ক্রিপ্ট, সেটা তুমি ক্লিক করো, সবাই যে কোনো একজনে ক্লিক করো, তো এই নিউ ফাইলে গিয়ে আর স্ক্রিপ্ট ক্লিক করো, এই যে এখানে জি আর স্ক্রিপ্ট আছে, ঠিক আছে। আর স্ক্রিপ্ট করলে একটা আনটাইটেল ফাইল চলে আসতেছে, আনটাইটেল জি স্যার, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে। লেখা আসতেছে আনটাইটেল, মানে তুমি নতুন একটা স্ক্রিপ্ট খুললো সে, কিন্তু সেটা হলো আনটাইটেল, তুমি এখনো নাম দেওয়া নাই। এখন তুমি এই সেই আনটাইটেল ফাইলটার মধ্যে যাও, আনটাইটেল ফাইলটার মধ্যে যাওয়ার পরে তুমি সেভ বাটনটা ক্লিক করো, সেভ বাটনে ক্লিক করলে সেভ এজে আসে, অথবা তুমি ফাইলে গিয়ে সেভ এজে যাও, ঠিক আছে। সেভ বাটন ক্লিক করলে তুমি যদি ওখানে কোনো কাজ করো তখন সেভ বাটনটা দেখাবে যে সেভ সেভ করার মতো কিছু আছে, তুমি যদি কাজ না করো সেভ বাটনটা কাজ করো না। এখন সেভ এজে যাও,
সেভ এজে দেওয়ার পরে কি হবে, এটা দেখাবে কোন জায়গায় তুমি সেভ করে রাখতে চাও। যে কোনো ধরনের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড তুমি যেভাবে সেভ করো, পাওয়ার পয়েন্ট যেভাবে সেভ করো, সেম সিমিলার তোমরাও এখানে আনটাইটেল ফাইলটার মধ্যে গিয়ে সেভ এজে যাও। সেভ এজে যাওয়ার পরে তুমি যে কোনো লোকেশনে সেভ করে রাখতে চাও। সাপোজ ধরো তুমি প্রজেক্ট ওয়ানে কাজ করতেছো, তুমি প্রজেক্ট ওয়ানের মধ্যে ফোল্ডারের মধ্যে রাখতে রাখতে রাখা দাও এটা সেভ করে। অথবা তুমি ধরো রিসার্চ মেথোডোলজি একটা ফাইল খুলেছো, সেটার মধ্যে তুমি রেখে দাও। তুমি দেখো তো তোমরা সেই পেজে গিয়ে রিসার্চ মেথোডোলজি অথবা ল্যাব ওয়ান অথবা রিসার্চ ল্যাব মেথোডোলজি ওয়ান লিখে একটা সেভ করো তো দেখি ফাইলটা। সবাই সেভ করে যে কোনো একটা লোকেশনে নিয়ে রাখো। এটা হলো এখন কাজ তোমাদের। কে করতে পারলে আমাকে জানাবা যে স্যার আমি করতে পারছি। এখানে ফাইল অপশনে যাবা, ফাইল অপশনে গিয়ে তুমি নিউ ফাইলে যাবা, নিউ ফাইলে গিয়ে আর স্ক্রিপ্টে ক্লিক করলে একটা আনটাইটেল ফাইল ক্রিয়েট হবে। তখন ওই আনটাইটেল ফাইলটার মধ্যে তুমি গিয়ে এইভাবে ওপেন করবা। ঠিক আছে, ওপেন করার পরে তারপরে ফাইলে যাও, ফাইলে গিয়ে সেভ এজে দাও। সেভ এজে দিলে তুমি যেই কোনো লোকেশনে ওটা সেভ করে রাখতে পারো। তুমি যেই কোনো নামেই রাখো, তোমার নাম দিয়ে রাখো, তোমার ইচ্ছা, যেটা পেপার ওয়ান, রিসার্চ মেথোডোলজি, ক্লাস ওয়ান, আর ক্লাস ওয়ান, যে কোনো ভাবে একটা নাম রেখে দাও সেভ করে। স্যার করতে পারছি। ওকে ওকে, তার মানে আমরা যেটা দেখলাম যে আমরা প্রথমে আর কিভাবে ওপেন করতো সেটা দেখলাম, যে আর স্টুডিওর মধ্যে যেই শর্টকাটটা আসবে তুমি ইনস্টল করার পরে, সেই আর স্টুডিওর যে তোমার বুকমার্কের মধ্যে এখানে চলে আসে। তোমরা কি এটা দেখতে পারতেছো কিনা, বুকমার্কটা আমার এই যে আর এর যে সিম্বলটা আছে দেখতে পারতেছো এটা নিচে এখানে? আমার স্ক্রিনটা কি দেখা যায়? মনে হয় না, না? না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ, শুধু আর এর স্ক্রিনটা দেখতে পাচ্ছ, কিন্তু আমার আমার যে এখানে যে উইন্ডোজ এর যে অপশনটা আছে আমার নিচে, ঠিক আছে, সেই অংশটা তুমি দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা দেখো, সেটা অলরেডি এখানে আর এর সিম্বল দিয়ে, একটা আর স্টুডিও সিম্বল দিয়ে একটা বাটন চলে আসে ওপেন করলে, ঠিক আছে না? তো এই আর স্টুডিওটা যদি ক্লিক করো তুমি, অটোমেটিকলি সেই এই পুরো উইন্ডোটা চলে আসবে তোমার কম্পিউটারের মধ্যে। তারপরে তুমি এই অংশটার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে যখনই কোনো কাজ করতে চাও, সেটার মধ্যে তুমি ওয়ার্ডের মতোই কপি পেস্ট লেখালেখি যা খুশি এটার মধ্যে ওয়ার্ডের মতোই কাজ করতে পারবা। এবং সেটা যখন কাজ করে আবার তুমি অফ করে রেখে দিবা কম্পিউটার, তখন করার আগে তুমি এটা কিন্তু সেভ বাটনটা ক্লিক করে রাখবা। সেভ বাটন ক্লিক করলে যেটা হবে, এটার মধ্যে যা কাজ করছো সেটা অলরেডি সেভ করে রাখবে। তার আগে যদি তুমি যদি সেভ এজে দিয়ে কোনো জায়গায় লোকেশনে ফাইলটা সেভ করে রাখো, তাইলে সেটা কিন্তু ওই জায়গায় থাকবে। আর যদি না সেভ করো, তখন সেভ বাটন মানে অলরেডি ফাইলটা কাটার আগে তুমি সেভ এজে গিয়ে কোনো একটা লোকেশনে ফাইলটাকে সেভ করবে, নাইলে যেটা হবে সে অটোমেটিকলি হয়তো তোমার কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখলো, তুমি সেটা খুঁজে পাবা না আশা করি। ঠিক আছে, নতুন করে যখন আর ওপেন করবা। তাহলে আমরা আজকে প্রথমে আর কিভাবে ওপেন করতে হয়, আর কিভাবে একটা নতুন আর্টস ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে সেভ করতে হয় সেটা দেখলাম। তারপরে যে কাজটা আসো, ধরো আমরা প্রথমে জাস্ট ফার্স্ট ইনিশিয়ালি আমরা যেটা দেখতে যাচ্ছি, যে আসলে আর কিন্তু একটা ক্যালকুলেটরের মতো কাজ করে, আবার আর কখনো একটা ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের মতো কাজ করে, আর কখনো আবার স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের মতো কাজ করে, আর কখনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আর আসলে মেইনলি যেটা হলো, তুমি যা তাকে কমান্ড দিবা সে সেটাই করবে। তুমি যাকে যদি অ্যানালাইসিস করতে বলো সে অ্যানালাইসিস করে দিবে, তুমি যাকে ফিগার তৈরি করতে বলো সে ফিগার তৈরি করে দিবে, তাকে তুমি যোগ বিয়োগ করতে বলো সে এটা করে দিবে। ঠিক আছে, এটার মধ্যে বিল্ট ইন হিসাবে সেই যত ধরনের অ্যালগোরিদম দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া আছে। এই জন্য আর আসলে অনেকগুলো পারপাস একসাথে সার্ভ করতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা দেখি আগে, আগে আসে দেখি যে আর আসলে ক্যালকুলেটর হিসেবে কাজ করি কিনা। তা আমরা আসলে যে কোনো একটা সহজ যদি যোগ বিয়োগ দেই, যে আসলে দেখি যে আর নিজে এটা করে দিচ্ছে। এবং তুমি যদি এটার মধ্যে স্পেসও দাও, যে একটা এই যে এখানে আমরা সহজে লিখলাম, এর মধ্যে যদি কোনো স্পেস থাকে, আর কিন্তু স্পেস সেন্সিটিভ না। ঠিক আছে, স্পেস এটা স্কেস বলে নেই কিন্তু। আরে কোনো ধরনের ফাইলের নেম সেভ করাটা কেস সেন্সিটিভ, কিন্তু আর এর মধ্যে ভিতরে ঢুকে কোনো যদি কোনো জিনিস লেখো, সেটা সে আসলে কেস সেন্সিটিভ হিসেবে ধরে নেয় না। ধরো ওই স্পেসটাকে সে কেস সেন্সিটিভ হিসেবে ধরে নেয় না, কারণ অনেক সময় হতে পারে যে কোনো একটা ফাইলের নাম আমরা রাখলাম, ফাইল নামের পরে একটা স্পেস পরে আছে, সেই স্পেসটাকে সে কিন্তু এভাবে ধরে নেয় না। যে এখানে 1+1 দিলাম, আবার ওয়ান লেখে একটা স্পেস দিয়ে ওয়ান লেখে আরেকটা স্পেস দিয়ে ওয়ান লিখলাম, সেটাকে সে এই স্পেসটাকে সে কনসিডার নেয় না। ঠিক আছে, এটা অটোমেটিক যেটা আছে সেটাকেই ধরে নেয়। কিন্তু কোন ফাইলের নাম যদি আর এর মধ্যে আমরা সেভ করি,
সেটাকে আবার সে কেস সেন্সিটিভ ধরে নেয় পাসওয়ার্ডের মতো। সেটা কখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো, ঠিক আছে? এটা উদাহরণস্বরূপ দেওয়া, এটা চিন্তা করার দরকার নেই। এখন আসলে আর যোগ করতে পারে, আর বিয়োগ করতে পারে, আর গুণ করতে পারে এবং আর ভাগ করতে পারে, সবই করতে পারে আমরা দেখতেছি, ঠিক না? তোমরা বড় বড় যত ধরনের সংখ্যা যদি লিখতে চাও তোমরা লেখো, লিখে ট্রাই করো যে আর আসলে ভগ্নাংশ আসলে ভাগ করে দেখাইতে পারে। আর টু দি পাওয়ার যেটা আছে সেটাও দেখাইতে পারে, ঠিক আছে? আরে ধরো আমরা আসলে টু দি পাওয়ার যদি 10 লিখি সেটাও আমরা দেখাইলো আমরা ভেরি স্মল এন্ড লার্জ নাম্বার, সেটা থেকে আমরা যদি দেখি যে সবকিছু নিয়ে আর ডিল করতে পারে। এটা খুবই একটা স্মল নাম্বার, টু দি পাওয়ার 10, ঠিক আছে? সেটা আমাদের দেখাই দিল। 10 টু দি পাওয়ার 2 সেটাও আমরা 10 স্কোয়ার, সেটা আমরা এখানে একটু কিছু কিছু জিনিস আছে মাঝে মাঝে যে আমরা ধরো 10 স্কোয়ার যে বলি সেটা কিভাবে লিখতে হয় সেটা জানা লাগবে। আমরা এখানে দেখো 10 এর পর একটা ক্যাপ চিহ্ন দিয়ে 2 লিখেছি, ঠিক না? সেটা মনে রাখতে হবে তোমার যে আর কিভাবে 10 স্কোয়ার লিখে, ঠিক আছে? আর তো আসলে নোটপ্যাডের মতো কাজ করে, এই জন্য আমরা ওই স্কোয়ার অপশনটা এখানে তো টাইপ করার মতো নাই যে আমি আর এর স্কোয়ার বাটনটা ক্লিক করে ওয়ার্ড ফাইলের মতো তারপরে 2টা লিখলাম। তো এই জন্য আমরা যেটা করব, দেখো তোমার কম্পিউটারের মধ্যে এরকম একটা ক্যাপ চিহ্ন আছে, এটা কোথায় আছে তোমাদের? এক একজনের কিবোর্ড তো এক এক রকম, সেটাও তো অন্যভাবে তোমরা পাইতে পারো। পাইছি স্যার। হুম হুম। এটা এক এক ধরনের কিবোর্ড, ইংলিশ কিবোর্ড, জার্মান কিবোর্ড, বাংলা কিবোর্ড, এই অপশনটা বিভিন্ন সময় থাকে। আর যদি কোনো সময় ধরো খুঁজে না পাও, আসলে এটা সিম্বলটা কপি করে আনা যায়, কোনো এক জায়গাতে কপি করে এনে দিলেও তোমার এটা হবে, ঠিক আছে? এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নেই। এখন তারপরে আসো, আমরা যে দেখলাম এই যে বড় বড় ধরনের, ধরো সে গুণ ভাগ বড় ধরনের মানে একটু একটু কমপ্লিকেটেড দিলেও কিন্তু সে ধরতে পারতেছে, যে ক্যালকুলেশন করে দিচ্ছে না লার্জ নাম্বার। এখন ধরো একটা নির্দিষ্ট নাম্বার পরে ক্যালকুলেটরও যদি আমরা লিখি, সেটা সাইন্টিফিক ওয়েতে কিন্তু লিখে দেয়, এবং সেটা সাইন্টিফিক নোটেশন দিয়ে সে লেখে। আরো কিন্তু সেম যদি বড় ধরনের কোন সংখ্যা থাকে 0000 অনেকগুলো, সে একটা সেই বড় নাম্বার গুলাকে সাইন্টিফিক নোটেশন দিয়ে লিখে দেয়। যেমন ধরো আমরা লিখলাম টু 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 দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 5 যদি লিখি, আমরা 2 × 10 টু দি পাওয়ার 5 যদি লিখি, মানে 2 এর পরে আরো আমার কটা শূন্য আছে বলো দেখি, এটার মানে কি? এই জিনিসটার মানে কি বলো দেখি? দুয়ের পরে 5টা শূন্য থাকবে। হ্যাঁ, 5 শূন্য। এইভাবে যদি বড় কোনো ধরনের সংখ্যা থাকে, সেটা আসলে কি করে সাইন্টিফিক নোটেশন দিয়ে সে লিখে দেয়, এই যে আমরা সবগুলো দেখাইলাম, ঠিক আছে? যেটা আসলে ক্যালকুলেটরও আমাদের মাঝে মাঝে লিখে দেয়, ঠিক আছে? এবং সেটা যদি তুমি অটোমেটিকলি বড় ধরনের সংখ্যা দাও, তাহলে সেটা একটা নির্দিষ্ট সংখ্যার পরে লিখতেছে না। আমরা এখানে এটা কিন্তু লিখলাম, সেটা মিনিং যে 2 এর পরে 3টা শূন্য, সেটা দিয়ে দেখাই দিচ্ছে। আমরা অবশ্য ছোট সংখ্যা হলে সে দেখাই দিচ্ছে, কিন্তু বড় সংখ্যা হলে সে যেটা আছে সেটাই রাখবে। যেমন 2 টু দি পাওয়ার আমরা যদি 30, তাই 30টা শূন্য থাকে 2 এর পরে, সেটা কিন্তু আর নতুন করে সে লিখতেছে না। তো আমরা এটা জানবো যে এই ধরনের কোন সংখ্যা যদি সে আমাকে দেয়, সেটা এটা আমার রিড করা শিখতে হবে যে এটা আসলে 2 এর পরে আরো 30টা শূন্য আছে, ঠিক আছে? তো সেটাই মিন করে এইভাবে। এবং ধরুন আমরা সেম ওয়ে আমরা যদি বিগিনারের জন্য আর এর করি, সে মাইনাস দিয়ে যদি দেই, আমরা ইনভার্স যদি দিই, তাহলে কি হয়? এটা দশমিক হয়ে যায় না? আমরা যখন জি এতক্ষণ দেখলাম যে প্লাস, আমরা যদি মাইনাস দিয়ে দেই, সেটা আমাদের কি হয়? ইনভার্স, মানে সেটা হলো 2 এর আগে, দশমিকের আগে আরো মানে 3 ঘর পরে দশমিক হবে 2 এর, ঠিক না? এটা 2 এর 2 সহ আমার 3 ঘর পরে দশমিক হবে, এটার মিনিং হলো এটা 2 ইনক্লুডিং 2। তাহলে দেখি 2 হলে 1 2 3, ধরো 3 ঘর পরে আমার দশমিকটা হয়ে গেছে। তার জন্য যতটা শূন্য প্রয়োজন হয় তার মাঝখানে শূন্য দিয়ে দিতে হবে আমাদের, ঠিক আছে? তো এটাও আর আসলে কমপ্লিটলি আমাদের রিড করতে পারতেছে। বিগ নাম্বার যদি হয়, বিগ নাম্বারটাও তো দেখো, বিগ নাম্বার হলে আর ডিসপ্লে করতেছে না আমাদের, ঠিক না? সে ওইভাবেই সাইন্টিফিক নোটেশনেই রেখে দিচ্ছে। তারপরে যে জিনিসটা আমরা দেখবো যে অপারেটর যে প্রেসিডেন্স আছে আমাদের, মানে একটা আমরা যখন সরল অঙ্ক করি, সরল অঙ্কের মধ্যে কি থাকে? যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে না? এবং জি সেই অনুযায়ী যেটা হয়, একটা আমরা প্রথমে সরল অঙ্কের মধ্যে কি করি, কোনটার কাজ আগে করি বলো দেখি? এটা সব ম্যাক্সিমামে দেখা যায় যে হয়তো বিসিএ তোমরা তো এখন আর সরল অঙ্ক করবে না, এখন হয়তো ভবিষ্যতে যদি কাজেই লাগে, চাকরির কোন ইন্টারভিউতে তোমাদের কাজে লাগতে পারে এগুলো। ছোট করে একটা সরল অঙ্ক দেওয়া থাকে, এবং তুমি যেটা বুঝো কিনা, এবং সেটাতে মূল জিনিসটা হলো কোনটার পর কোন ফাংশনটা করতে হয় আমাদের। যেমন ধরো তুমি কি প্রথমে ভাগ করবা, নাকি গুণ করবা, নাকি যোগ করবা, নাকি বিয়োগ করবা, এটা আসলে তোমার
ওইটাতে আসলে আমরা জানা থাকা লাগবে। তারপরে ভাগের আগে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে কোনটা করবা, সেকেন্ড ব্র্যাকেট থাকে কোনটা করবা, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থাকে, কোন অংশটা আগে করবা। তো সেগুলো আমাদের জানা থাকা লাগে, ঠিক না? আর সেগুলো জানি কিনা আমরা দেখি। এখন আমরা ধরো এখানে একটা সংখ্যা লিখলাম, সেটা যদি আমি যদি যোগটা আগে করে ফেলি তাহলে একটা মান আসবে, যদি গুণটা আগে করে আরেকটা মান আসবে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের যোগ এবং গুণ যদি থাকে কোনো সরল অঙ্কে, আমরা কোন অংশটা আগে করি বলো দেখি? গুণের গুণের কাজ গুণের কাজ। যদি ভাগ থাকে আগেরটা ভাগ। যাবে। তাহলে ভাগেরটা আগে, যদি ভাগের আগে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট থাকে এক্ষেত্রে ভিতরের কাজ যাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আগে করবো। যদি ধরো এইখানে যদি ধরো আমি বললাম যে এখানে তো গুণটা আগে করব, যদি এখানে 2 এর আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, যারা টিউশনি করাও তারা অবশ্যই এগুলা মনে হয় যে সবাই জানবা, যারা মোটামুটি টিউশন করানো এগুলো হয়তো অনেক সময় ভুলে যেতে পারে, কিন্তু এগুলো খুবই সিম্পল জিনিস। কিন্তু অনেক সময় যেটা মনে না থাকার কারণে আমরা ভুল করে ফেলি। এখানে যদি তুই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই প্রথমে, তাহলে কোনটা আগে করব? যোগের। এই যুগের কাজটা আগে করবো, ঠিক না? তার মানে আমরা এইটা এখন এই জিনিসটাই আমি দেখি যে আর আসলে এটাকে রিড করতে পারি কিনা। এখন আর কে আমি যাই কমান্ড দিই সেই বুঝে কিনা। তুমি দেখো আমাদের এটা অনুযায়ী কত হওয়ার কথা, 3 × 2 + 2 কত হওয়ার কথা? কিন্তু এখানে 6 আর 6 দিয়ে 8 হওয়ার কথা, ঠিক না? এখন আমরা এটা দেখলাম যে 8 হয় কিনা। কত আসলো? 8 আসলো, ঠিক না? এখন আমি এইটারই সেম জিনিসটাকে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটা কত? এটা চেঞ্জ হয়ে যাবে না? আমার অঙ্ক রেজাল্টটা কি হবে? 12 হবে। 12 হয়ে যাবে, ঠিক না? এখন আমি দেখি যে এটা 12 দেয় কিনা সে। দেখো আসলে আর যেটা কি করলো, আর কিন্তু অপারেশন যে ক্যালকুলেটর অ্যারিথমেটিক যে অপারেটর হিসেবে যে কাজ করে, সেগুলো যে প্রেসিডেন্স আছে সেগুলো কিন্তু সে রিড করতে পারে, ঠিক আছে? তো সেটা আমরা এখানে দেখতে পারতেছি যে আর কে আমি যেই কমান্ডই দিই না কেন, সে তার মধ্যে বিল্ট ইন এই কমান্ড গুলো লেখা আছে, ঠিক আছে? আর নোজ ম্যাথ মানে মাল্টিপ্লিকেশন ফার্স্ট যে করা লাগবে সেটা কিন্তু সে জানে। তুমি যেটাকে উল্টা পাল্টাই লেখো, আর যদি আগে 2 + 2 লেখে মাল্টিপ্লিকেশনটা পরে করো, সেটা কিন্তু আর রিড করতে পারে, ঠিক আছে? এই যে দেখো এটা আর রিড করতে পারছে। এখন আমরা দেখো ওই যে একটু আগে আমরা প্রথমেই দেখলাম যে হ্যাশট্যাগের পরে যা থাকবে সেটাকে কি বলেছিলাম আমি? Comment. হ্যাশট্যাগের পরে যে জিনিসটা থাকবে সেটাকে আর ইগনোর করে, আর ইগনোর করে যায় এবং সেটাকে কমান্ড হিসেবে সে নেয় না। এখন তোমরা জাস্ট খালি এই হ্যাশট্যাগে ডিলিট করে দাও তো দেখি। হ্যাশট্যাগে ডিলিট করে দিই তাহলে কি হবে দেখবে, এরর চিহ্ন চলে আসবে, আর এটা আর কাজ করবে না, ঠিক আছে? তার মানে এখানে সে এমন কিছু লেখা, আর তো আসলে তোমার ABCD এগুলো কিন্তু আর এর কাছে কিছু না, এগুলো সবগুলো হলো আর এর কাছে একটা সিম্বল, ঠিক আছে? এমন যোগ বিয়োগ গুণ ভাগ যাই দেও না কেন, আর কিন্তু সবগুলাকে সিম্বল হিসাবে চিন্তা করে। এই যে আর লিখলাম, কে লিখলাম, এন লিখলাম, সে সবগুলোকে একটা সিম্বল হিসেবে চিন্তা করবে। 3 লিখলাম, সেটাকে কোনো নাম্বার না, সেটা চিন্তা করে এটা সিম্বল, ঠিক আছে? এখন সেটাকে আবার কমান্ড দেওয়া আছে যে আমার এই সিম্বল গুলো হলো নিউমেরিক, এই সিম্বল গুলো হলো আমার এরিথমেটিক যে লেটার, এই সিম্বল গুলো হলো আমার যোগ বিয়োগ ঘান যে বিয়োগ, আমার যে এরিথমেটিক অপারেটরস, এগুলো আর কে বলা দেওয়া আছে বিল্ট ইন হিসাবে, ঠিক আছে? তখন সেই সিম্বল গুলোকে আলাদা আলাদা ডিফাইন করে কাজ করা শুরু করে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে আর এর যে ফাংশনটা আমাদের খুবই জরুরি, যে আমরা হ্যাশট্যাগ যে অংশটা আছে সেটাতে যে কোনো ধরনের কমান্ড অথবা আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা লিখে রাখতে হইলে, আমি কোনো জিনিস যদি লিখে রাখতে চাই আমি নিজের পরবর্তীতে মনে রাখার জন্য, আমি সেই কমান্ড গুলো এখানে লিখে রাখলে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখতে হবে, ঠিক আছে? এখন এই যে আর যে আসলে ফার্স্ট ব্র্যাকেট হিসেবে কনসিডার করে সেটাও আমরা দেখলাম এখানে। তারপরে আসো আজকে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এটা প্রত্যেক দিনই কিন্তু আমাদের লাগবে। এবং এই জিনিসটা নিয়ে আমি একটু তোমাদেরকে একেবারে তোমরা সবাই না করার আগ পর্যন্ত এটা এটা নিয়ে আজকে থাকবো এই জায়গায়, যে যারা কাজ করো তারা পারবা যে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা, ঠিক আছে? এই ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা, কারণ আরে যখন আমরা কাজ করব তখন কোন একটা ফিগার তৈরি করলে অথবা কোনো একটা ফাইল খুঁজতে বললে বারবার গিয়ে ওই অ্যাটাচমেন্টের মতো ফাইল যাওয়া, ক্লিক করা, তারপরে ওই ফোল্ডারে যাওয়া, ওই ফোল্ডারের মধ্যে আবার সাব ফোল্ডারের মধ্যে আবার একটা ফোল্ডারের মধ্যে যাওয়া, গিয়ে লোকেশনটা দেখাই দেওয়া আমাদের টাইম কনজিউমিং ম্যাটার। কিন্তু আমরা যদি বলে দেই যে তুমি কোনো কাজ করলে আর কে তোমার অন্য কোনো জায়গায় খোঁজা দরকার নেই, তুমি যখনই কাজ করবা তুমি শুধু ওই ফোল্ডারটার মধ্যেই সেভ করবা, ওই ফোল্ডারের মধ্যেই ওভারলুক করবা, আর কোনো কিছু করা দরকার নেই। সেই জিনিসটা করার জন্য আমার একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা লাগে। আমি কোন ফোল্ডারটার মধ্যে গিয়ে কাজগুলো করব, আর কে যখন কমান্ড দিব কোনো ডাটা ফাইল নিয়ে আসার জন্য, সে কোন ফোল্ডারের মধ্যে দেখবে, এইটা হইলো কাজ। আর ঠিক আছে, এটা অনেকগুলো আমরা ভাবে করতে পারি, আমরা ম্যানুয়ালি করতে পারি, আবার আমরা
অটোমেটিকলি আর এর মধ্যেও ফাংশন দেওয়া আছে, সেটাও আমরা করতে পারি। এখন আমরা আজকে সবগুলো অপশনই দেখবো কিভাবে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে পারি, ঠিক আছে? এখন এই যে গেট ডাব্লিউডি এই অপশনটা দেখতে পাচ্ছ, গেট ডাব্লিউডি, জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। এইটা কি, হ্যাঁ এইটা ক্লিক, এটা যদি রান করো, এটা রান করলে কি তোমাকে কিছু দেয় কিনা দেখো, তুমি কি নিচে এই আর এর অপশনে কিছু দেয় কিনা তোমার, এই যে একটা এরকম পাথ হয়ে দেয় কিনা তোমার, জি স্যার। এটা দিয়ে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু যেটা আর যেটা করে অটোমেটিকলি, তুমি যদি নিজে সেট না করো, অটোমেটিকলি একটা যে কোনো ফোল্ডারকে সে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে কনসিডার করে নেয়, ঠিক আছে? এখন কনসিডার করে নেয় যেটা, এটা কিভাবে করে, আর তার তো কাজ করতে হবে, সে নিজে নিজে করে নেয়। এখন তুমি যদি নিজে সেটাকে তাকে দেখাই দাও এটা ওয়ার্কিং ডিরেক্টরি আমার, তাহলে সেই সেটাতে কাজ করো, না দিলে সেই কোনো একটা অটোমেটিকলি তোমাদের কোথায় দেখে, যারা সেট করো নাই তাদেরকে কোথায় দেখাচ্ছে বলো দেখি, কেউ বলতে পারবে একটু? আমার ধরো এখানে মোহাম্মদ আরফিন ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে আর ট্রেনিং আর ট্রেনিং ক্লাস 1 এটাতে দেখ। ফাইল তোমাদের কোনটাতে দেখাচ্ছে বলো দেখি? ডকুমেন্ট ফাইল ডকুমেন্ট মানে অটোমেটিকলি আর এর মধ্যে কোনো যদি ধরো তুমি কোনো অ্যাটাচমেন্ট যদি ডাউনলোড করো, কোনো ফোল্ডার ডাউনলোড করো অনলাইন থেকে, তাইলে অটোমেটিকলি যেই ফোল্ডার গুলোতে সে অটোমেটিক সেট করে সে সেইগুলোতে নিয়ে রেখে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা তো চাই আমাদের নিজস্ব ফোল্ডারে সেটা সেট করতে, তাইলে যেটা করা লাগবে এই গেট ডাব্লিউডি দিয়ে হলো আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় সেট করা আছে অটোমেটিকলি সেটা চেক করা, মানে তুমি ওয়ার্কিং ডিরেক্টরিটা পাইলা, এটা হলো এই জন্য গেট, মানে এটাকে কিন্তু অনেক সময় সিম্বল গুলো কিন্তু ইনটুইটিভ করার চেষ্টা করে কমান্ড গুলোকে। আর ডাব্লিউডি দিয়ে হলো ওয়ার্কিং ডিরেক্টরি, মনে রাখবা জিইটি গেট হলো তুমি জানতে চাও, আসলে দেখতে চাও অথবা পেতে চাও, কি দিতে চাও, ডাব্লিউডি দিয়ে হলো ওয়ার্কিং ডিরেক্টরি এবং সেটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, এটা হলো সিম্বল তোমার গেট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন ধরো সেট ওয়ার্কিং ডিরেক্টরি, সেট এসইটি ডাব্লিউডি যদি দেই, এটাতে কি মিন করে বলতে পারো তোমরা? এটা মানে আমি কোথায় ফাইলটা সেট করব? ওয়ার্কিং ডিরেক্টরি সেট করলাম, যে সেট দ্য ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক না? এখন এই জিনিসটা সেট করার জন্য আমার যে এই যে পাথ এটা আমি নিয়ে আসলাম আমার ফাইলের, সেটা আমরা কোথায় পাবো বলো দেখি, এই যে এই সেটা জিনিসটা? স্যার আমরা যেখানে সেট করতেছি ওইখানে স্যার মানে আহ, ওইখানে গেলে পাবো স্যার, এখানে ডাবল ক্লিক করলে হ্যাঁ, পাওয়া যায়। ওইখানে ডাবল ক্লিক করলে তুমি, যদি ডাবল ক্লিক করো, ধরো তুমি কোনো ফোল্ডার খুললা, ঠিক আছে, তুমি যদি কোনো ফোল্ডার খোলো সেখানে ম্যানুয়ালি তুমি ওইটা গিয়ে সেট করতে নিয়ে আসতে পারো। এখন আমি দেখি আমি আমার আসলে উইন্ডোটা দেখানো যায় কিনা, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি দেখি যে কোনো একটা উইন্ডো দেখানো যায় কিনা, আমার উইন্ডোটা দেখাইলেও তো আমরা বুঝতে পারবো যে উম যে এটাই দেখতে পাচ্ছ তোমরা, ঠিক না? আমার উইন্ডো, জি স্যার। হ্যাঁ। এখন ধরো আমি যে কোনো একটা ফোল্ডার খুললাম, আমি যে কোনো একটা ফোল্ডার যদি কম্পিউটার খুলি এরকম দেখায় না? দেখার পরে এইখানে কিন্তু একটা অপশন থাকে, দেখো এই যে অপশনটা, এই অপশনটা তুমি যদি ক্লিক করো, এই অপশনটাতে কার্সরটা নিয়ে ক্লিক করো, দেখো একটা পাথ হয়ে দিয়ে দেয় তোমাদের, তাই না? জি স্যার। হ্যাঁ, এই পাথওয়েটাই কিন্তু আর এর মধ্যে এই পাথওয়েটাই সে ইউজ করে। কিন্তু আর যেটা করে, এখানে যে স্ল্যাশ গুলো আছে তুমি দেখো, যে স্ল্যাশ গুলো আছে সেটাকে সে উল্টা করে দেয়। আর এর মধ্যে কিন্তু স্ল্যাশ গুলো উল্টা করা, তুমি দেখো গিয়ে কপি করে, আমি যে একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা আছে, এটাকে তোমরা কপি করে নিয়ে, এটাকে কপি করে নিয়ে এটা ম্যানুয়ালি দেখাচ্ছে কিন্তু অটোমেটিকলিও আছে, ঠিক আছে? আমি সেটা তো যাবো, সবগুলো অপশনে তোমাদের দেখাবো। এই যে এটাকে যদি তোমরা যে কোনো একটা ফোল্ডার, তুমি ধরো আমরা এটা না, আমি চাচ্ছি যে আমি এখানে ল্যাব ক্লাস 1 অথবা আর ক্লাস 1, আমরা যেটা আনছি নিয়ে আসি, দেখো এই যে আর ক্লাস 1 এর এইটা কিন্তু আমার ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা এখন, ঠিক আছে? এইটার মধ্যে সে যত কিছু খুঁজবে সেইখানের মধ্যে গিয়ে খুঁজবে। এবার এটা যদি আমি দেখি যে এটা কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরি অলরেডি সেট করা আছে, এখানে যদি ডাবল ক্লিক করি, এটা কপি করে আমি নিয়ে যাই আর এর মধ্যে, ঠিক আছে? এই জিনিসটা ধরতে পারছো তোমরা যে কোনো একটা ফাইলের পাথ হয়ে আমরা কোন জায়গায় গিয়ে পাবো, কম্পিউটারের মধ্যে, আর এর মধ্যে না, কম্পিউটারের মধ্যে থেকে ম্যানুয়ালি যদি নিতে চাই কোথায় পাবো এটা দেখতে পারছো তোমরা? জি স্যার। হ্যাঁ, যে কোনো ফোল্ডার খুললে, যে কোনো ফোল্ডার খুললে এখানে এরকম যে অপশনটা থাকে এটার মধ্যে কার্সরটাকে রাখলে, ক্লিক করলে এটা চলে আসে, তারপর এটা কপি করে নিয়ে যেতে পারো তোমরা, ঠিক আছে? তো আমরা এখন যাই আর এর মধ্যে চলে যাই।
কিন্তু আর এর মধ্যে আমরা নিয়ে আসলাম, ঠিক না? এখন আমি এইখানে ওয়ার্কিং ডিরেক্টরি কিন্তু আমি যেটা কপি করছি সেটাই আছে। আমি দেখো, আমি জাস্ট খালি দেখানোর জন্য যে স্ল্যাশটা কি উল্টা না দেখ, এই দেখো আমি যেই কপি আর এর ইয়াটা করছি নিয়ে আসছি এখন কপি করে, ঠিক আছে? সেই জিনিসটা দেখো তো দেখি পার্থক্যটা কি। আমি যেটা বলছিলাম এই যে এইখানে উপরে যে জিনিসটা সেট করা আছে আর নিচে যে জিনিসটা কপি করে নিয়ে আসলাম সেটার মধ্যে পার্থক্যটা কি? স্ল্যাশটা উল্টা। স্ল্যাশটার সাথে উল্টা, ঠিক না? একটা এইভাবে ছিল আমাদের ধরো আমাদের লেফট সাইডে কাজ করা, আরেকটা হলো উল্টা সাইডে। এখন এই জিনিসগুলাই যেটা করবো আমরা যদি ম্যানুয়ালি নিয়ে আসি সেটাকে তোমরা সেগুলো চেঞ্জ করে দিবা, ঠিক আছে? এইটা হলো ম্যানুয়ালি করার অপশন আর কি, ঠিক আছে? আমি যেটা দেখাচ্ছি, কিন্তু আমরা অন্যগুলো অপশন গুলো আমরা দেখাবো। জাস্ট সবগুলা স্ল্যাশ গুলাকে আমরা উল্টা করে দিলেই কিন্তু, যদি সেট ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আমরা নিয়ে চলে আসি তাইলে ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে যাচ্ছে। এখন সেটাকে কি করতে হবে, আমাদের ইনভার্টেড ব্র্যাকেট কমার মধ্যে রাখতে হবে। দেখো এই জিনিসটা, এই যে জিনিসটা, এই জিনিসটাই আমাদের ওয়ার্কিং সেট যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটাই কিন্তু কপি করা আছে, দেখো আমাদের, ঠিক আছে? এই জিনিসটা, তো এটা আমরা দেখি ম্যানুয়ালি যদি করি আমরা সেই জিনিসটা আমরা দেখতে পারলাম এখানে। এই যে এই পর্যন্ত আমরা যদি নিয়ে আসি এখানে, আমরা দেখলাম যে এটা ম্যানুয়ালি সেট করলে এই পর্যন্ত আমাদের আছে, ঠিক না? এই যে এই পর্যন্ত এই জিনিসটা, তো এই জিনিসটা আমরা ম্যানুয়ালি যেটা দেখলাম এখন আমরা পারলাম। এখন আসলে আমরা অটোমেটিকলি কিভাবে করতে পারি, আর কি আমি চাচ্ছি না যে এত কষ্ট করে ওই ফাইলে যাওয়া ইয়ে করা। এইখানে আমাদের ফাইল অপশনের মধ্যে আমাদের ওয়ার্কিং ডিউটি সেট করার মতন এখানে দেখো ভিউ, তারপরে প্লট, সেশনে আছে, দেখো সেশনে আসো। সেশনের মধ্যে দেখো দেখি ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার মতো কোনো কিছু আছে কিনা। স্যার সেট ওয়ার্কিং ডিরেক্টরি। হ্যাঁ, এখানে সেট ওয়ার্কিং, আগে ওল্ডার ভার্সন গুলোতে আর এর আসলে এরকম ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার অপশন ছিল না। এখন এগুলো নতুন যে ভার্সন গুলো আছে আর এর এখনকার আমরা আজকে এখন যেটা ইউজ করছি এগুলোর মধ্যে আছে। এখন তুমি সেট ওয়ার্কিং ডিরেক্টরিতে যাও, তুমি গিয়ে সোর্স লোকেশন, ফাইল লোকেশন, প্যানেল লোকেশন, চোজ ডিরেক্টরি যে কোনো একটা তুমি দাও, ঠিক আছে? জাস্ট টু সোর্স ফাইল লোকেশন, ঠিক আছে? দা সোর্স ফাইল লোকেশন, প্যানেল ফাইল লোকেশন যেটা দিলে হয়, অনেক সময় কি তোমার আর এর ফাইলটা যে ফোল্ডারের মধ্যে রাখো সেই ফোল্ডারের মধ্যে রাখলে অনেক সময় এটা করে নেয়। আমি যদি চুজ ডিরেক্টরি দিয়ে দিই তার মানে তুমি নিজে নিজে চুজ করতে চাচ্ছ আসলে কোনটা। তুমি এখন গিয়ে তুমি ডেস্কটপের মধ্যে দেখাও, অথবা তুমি ওই যে অন্য কোনো ফোল্ডারের মধ্যে দেখাও। তুমি একটা ফোল্ডার দেখাই দিলা, এই ফোল্ডারটা আমি দেখাই দিলাম, এই ফোল্ডারটা দেখাই দিলে, এই ফোল্ডারটা দেখাই দিলে ওপেন করে দিলেই কিন্তু এটা সেট করে নেবে। তোমরা এটা যে কোনো নিজে করো, করলে তোমরা বুঝতে পারবা যে কোনো একটা ফোল্ডার তুমি যেটাকে করতে চাচ্ছ সেটা কম্পিউটারের মধ্যে গিয়ে ডেস্কটপের মধ্যে যেতে পারো, তুমি কোনো ফোল্ডারের মধ্যে যেতে পারো, তারপরে ড্রাইভের মধ্যে যেতে পারো, গিয়ে তুমি একটা দেখাইতে পারো এই জায়গায়, ঠিক আছে? যে কোনো একটা ফোল্ডার দেখাই দাও, দেখাই দিয়ে ওপেন করে দিলে যেটা হবে সেটাকে সে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করে নিবে। এটা করো দেখি তোমরা। আসছে তোমাদের? তো আমি আমি আবার যেটা করা আছে সেটাই করি। আমরা সেট ওয়ার্কিং ডিরেক্টরিতে গেলাম, চুজ ডিরেক্টরিতে দিলাম, দেওয়ার পরে আমি যেটাতে কাজ করতেছি এইটা হলো আমার ওয়ার্কিং ডিরেক্টরি এখন আছে সেট, আমি সেইটাই দিয়ে দিলাম। এখন দিলে দেখো কি হয়, নিচে একটা কমান্ড চলে আসে আর এর মধ্যে, আসে না? নিচে একটা কমান্ড আসে কিনা বলো? স্যার হ্যাঁ, নিচে কমান্ডটা আসে না, এই যে সেট দিয়ে আছে না, ঠিক আছে? এই যে সেট যে কমান্ডটা আসবে সেটাকে তুমি কপি করে ফেলো, ঠিক আছে? কপি করে নিয়ে এসে আর এর যেই স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টের মধ্যে তুমি রেখে দাও, ঠিক আছে? এখন আমি কেন রেখে দিলাম বলো দেখি এটা। কারণ আমি যখন, যদি আমি এটা এখানে এই লাইনটা যদি স্ক্রিপ্টটা যদি না লিখে রেখে দিই তাইলে কি করবো, বারবার যখন আমি আর স্ক্রিপ্ট ওপেন করব তখন এই ফাইলটার মধ্যে, এই আর স্ক্রিপ্টের মধ্যে যখন কাজ করব তখন এই যে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার যে অপশনটা সেটা আমাদের বারবার সেশনে গিয়ে ও সেট ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে চুজ ডিরেক্টরিতে গিয়ে ওটা সেট করা লাগবে। কারণ আমি যখন কোনো আর স্ক্রিপ্ট অফ করে দিব তখন কিন্তু তারপর থেকে আর এর মধ্যে ওই মেমোরিটা চলে যায়, মানে এই যে স্ক্রিপ্টের মধ্যে যতগুলো কমান্ড আমি দিয়েছিলাম সেই মেমোরিটা আর থেকে অটোমেটিকলি চলে যায়।
ঠিক আছে? এখন তাইলে সে যদি চলে যায় তখন কি করতে হবে, নতুন করে যত যাই কমান্ড দেবো সে নতুন করে নিবে। এখন বারবার আমার এইভাবে সেশনে গিয়ে কমান্ড করা দরকার নেই, আমি যদি এটা একবার লিখে রেখে দিই, ওটা যদি আমি খালি রান করে দিই, লিখে রাখার পরে রান করে দিলে অটোমেটিকলি সেটা ওই একটা ক্লিকেই আমার কি হচ্ছে, ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেটাকে সেট করে নিচ্ছে, যেহেতু এটা কমান্ড দেওয়া আছে সেট ওয়ার্কিং ডিরেক্টরি। ঠিক আছে? এখন তোমরা এইভাবে আমি যেভাবে করছি সেটা সবাই একবার করো, যে ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করো, সেট করে নিচে কপি থেকে কপি পেস্ট করে নিয়ে এসে এখানে করো, করার পরে গেট ওয়ার্কিং ডিরেক্টরিতে গিয়ে দেখো যে আসলে তোমার ওয়ার্কিং ডিরেক্টরি যেটাতে সেট করছিলে সেটাতে আছে কিনা। দেখো আছে কিনা। এবং কেউ করতে পারলে আচ্ছা আমাকে জানা, স্যার আমরা করে ফেলছি। জি স্যার, আছে স্যার ওইটাতে। আছে। ওকে। ওকে, এখন সবাই বলে, একজন না কয়েকজন বলো যে করতে পারছো, যারা মোবাইলে আছো তারা পরে করে নিও, যারা কম্পিউটারে আছো চেষ্টা করো, সাথে সাথে একবার করলে হয় কি তোমার কনফিডেন্সটা বেড়ে যায়, কিন্তু আমি করতে পারলাম। ঠিক আছে, তোমরা একটু দেখো তো দেখি পারো কিনা, যারা যারা কম্পিউটারে আছো তারা এক দুজন দেখো যে আমি করতে পারো কিনা। আরো একজন বলো যে তুমি করতে পারছো। জি স্যার জি পারছি। স্যার। ওকে। ওকে, পারছো। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। কারণ এটা কিন্তু প্রতিদিনই আমাদের আসবে, প্রত্যেকটা ক্লাসেই এই জিনিসটা আসবে। আমি যখন নতুন কোনো ফোল্ডার দিব তোমরা, অথবা ফাইল দিব, সেটা নিয়ে সেভ করে রাখবা, সেই ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার অপশন আসবে। এই তারপরে এই অপশনটা প্রতিদিনই করতে হবে, এই জন্য এটা কিন্তু এখন প্রতিদিন ট্রাই করা লাগবে। এটা জেনে রাখাটা ভালো, সবাই এটা যেন তোমরা আজকে পারো, এটা খেয়াল করো। এটা একটা অপশন গেল। এখন আমরা ম্যানুয়ালিও দেখাইলাম, আমরা অটোমেটিকলিও দেখাইলাম। আরেকটা অপশন আছে, এটা হলো ডিরেক্টলি। যারা অনেক এক্সপার্ট হয়ে যায় তারা এইটাও করে না, তারা যেটা করে অটোমেটিকলি, তারা ধরো আমি আর এর মধ্যে যদি কোনো ফোল্ডারের মধ্যে আবার ফোল্ডার তৈরি করতে চাই, ধরো আমার যেই ফোল্ডারের মধ্যে আমি কাজ করছি সেটার মধ্যে অনেকগুলো ফাইল জমে গেছে, এখন আমি যে নতুন ফিগার গুলো তৈরি করব, সে নতুন ফিগার গুলো চাচ্ছি আমি একটা আরেকটা ফোল্ডার ওই ডিরেক্টরি যেটাতে সেট করা আছে সেই জায়গায় গিয়ে আমি আরেকটা ফোল্ডার তৈরি করে আমার প্লট গুলো মানে ফিগার গুলো আমি রাখবো। তো সেটা কি করতে হবে, তুমি আর এর মধ্যে থেকে বের হতে হবে, বের হয়ে গিয়ে তুমি ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইল ক্রিয়েট করে এসে আরে আসতে হবে, আরে এসে আবার সেশনে গিয়ে সেট ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে তোমার আবার ওয়ার্কিং ডিরেক্টরিটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক না? নতুন করে ওই ফোল্ডারটাকে দেখাইতে হবে, তাইলে গিয়ে ওই ফোল্ডারের মধ্যে মানে সাব ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডারের মধ্যে তোমার এটা রাখবে। এত কিছু না কাজ করে আমরা ডিরেক্টলি কিন্তু এই কাজটা করতে পারি। সেই অপশনটা করার জন্য যেটা কমান্ড আছে সেটা হলো ডির জোট পয়েন্ট ডট ক্রিয়েট। তাহলে ডিরেক্ট ক্রিয়েট, মানে ডিরেক্ট ক্রিয়েট মানে আমি এই অপশনটা দিয়ে মনে রাখবো যে ডির হলে ডিরেক্ট, আর ডটের পরে যে ক্রিয়েট আছে এটা তো ক্রিয়েটই, তৈরি করা। আমরা ডিরেক্টলি যদি কোনো ফোল্ডার তৈরি করতে চাই যেটা ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে কাজ করবে, সেটা আমরা এটার মধ্যে করতে পারি। এখন তোমরা যেটা ওয়ার্কিং ডিরেক্টরি করছো সবাই, সেই করাটার মধ্যে আমরা আজকে এখন কাজ করব। ঠিক আছে, এই করাটার মধ্যে কাজ করব, আমি দেখাচ্ছি। ধরো আমাদের তো আমি কপি করে নিয়ে আসলাম, আমরা যেহেতু মানে এত কম বা কপি পেস্ট করতে পারি, রাইট করতে পারি না। ধরো আমার এই আর যে অপশনটা আছে, আর ট্রেনিং ক্লাস 1, ঠিক না? এইখানে এই ফোল্ডারটা আমার ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে আছে না এখন? আমার তো নিজে দেখলেই পারো যে জি ওয়ার্কিং স্যার। ডিরেক্টরি কোনটা সেট করে আছে, আর ট্রেনিং ক্লাস 01 এর মধ্যে আছে, ঠিক না? এখন আমি জি স্যার। চাচ্ছি এইটার মধ্যে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে, অটোমেটিকলি আমি ইয়ার মধ্যে না গিয়ে আর থেকে না বের হয়ে, এবং যেটার মধ্যে আমি প্লট গুলো সেট করব, অথবা ভবিষ্যতে যদি কোনো কাজ করতে সেটার মধ্যে করব। সেটা করার কোনো আইডিয়া আছে কিনা বলো দেখি, তোমরা কিভাবে করবা? আমরা যেটা করতে পারবো, এই দেখো এখানে ধরো আর ট্রেনিং এর মধ্যে স্ল্যাশ দিয়ে আর ট্রেনিং ক্লাস 1 লেখা আছে, তার মানে কি এটা বোঝাচ্ছে যে ডেস্কটপ হলো বড় একটা অপশন, ডেস্কটপের মধ্যে আমার একটা ফোল্ডার আছে ডেস্কটপ 2024, আবার এই ডেস্কটপ 2024 এর মধ্যে আরেকটা ফোল্ডার আছে এটা আর ট্রেনিং, আর ট্রেনিং এর মধ্যে আরেকটা ফোল্ডার আছে সেটা হলো আর ট্রেনিং ক্লাস 01। ঠিক আছে, এখন আমার এটা ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করা আছে, আমি চাচ্ছি সেটার মধ্যে আরেকটা সাব ফোল্ডার তৈরি করতে যেটার মধ্যে আমি শুধু
আমার নতুন করে যে কোনো ফিগার টিগার তৈরি করলাম সেটা রাখতে চাই, তাহলে কি করে? আমি তো এখান থেকে অপশন দেখতে পারতেছি কোন জিনিসটা করলে আমি আরেকটা ফোল্ডার এখানে সে ইন্ডিকেট করবে। আমি যদি স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে যদি ধরো সাপোজ আমি একটা কোনো কিছু লিখি এই জায়গায়, ঠিক আছে, যে কোনো একটা ফোল্ডার লিখলাম, ধরো লিখলাম আর, ঠিক আছে, R1 অথবা R2 লিখে দিলাম, ঠিক আছে, R1 লিখলাম ছোট করে। তার মানে সেটা কি করবে? এটা যখন আমি কমান্ড দিব সে অটোমেটিকলি কিন্তু ওইটার মধ্যে গিয়ে একটা R1 নামে ফোল্ডার তৈরি করে ফেলবে। এবং তোমরা এই কাজটা নিজেরা ওই ফোল্ডার, তোমাদের ফোল্ডারটার মধ্যে দেখো হয় কিনা। যে আমি ওয়ার্কিং ডিরেক্টরি সেট করলাম, আমি নতুন করে যখন ফিগার টিগার তৈরি করব, ভবিষ্যৎ যখন কাজ আসবে, তখন আমি কিন্তু ডিরেক্ট ডট ক্রিয়েট দিয়ে কিন্তু এই কাজটা আমি করতে পারি, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে যে অংশটা ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটার পরে শুধু এই অংশটা অ্যাড করে স্ল্যাশ দিয়ে নতুন আরেকটা নাম দিয়ে দিলে সেই নামেই কিন্তু সে একটা ফোল্ডার তৈরি করে ফেলে, ঠিক আছে। এখন তোমরা দেখো এটা হয়েছে কিনা। দেখতে পারছো তোমরা সবাই? করতে পারছি না বলো, ডি ডট ক্রিয়েটের মধ্যে আমি যেটা বলি, প্রথমে তোমার যে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা আছে সেটাকে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা কোন অংশটা? ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা মানে তোমার এই যে দেখো গেট ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে দেওয়ার পরে তোমার নিচে একটা অপশন চলে আসে, এই দেখো এই যে এইটাই কিন্তু তোমার ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করা আছে, ঠিক না? এই জিনিসটা তোমার যেটা আসবে তোমার ওইটাই সেট করা। এখন তুমি ওই ফোল্ডার লোকেশনটার মধ্যে তুমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাও, সেটা কি করবা? তাহলে তোমার এটা কপি করে নেবে, এটা তোমার সেট ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে ওই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেই অংশটা উইথ ইনভার্টেড কমা। এখন তুমি এটা যদি কপি করে নাও, সাপোজ ধরো এটা তুমি কপি করে নিলা, ঠিক না? এটা কপি করে নিলা, কপি করে নেওয়ার পরে ডির ডট ক্রিয়েট এর মধ্যে যদি তুমি সেটা পেস্ট করো, পেস্ট করে লাস্ট অপশনে গিয়ে যে ফোল্ডারটাই আছে সেটার মধ্যে স্ল্যাশ আর একটা ফোল্ডারের নাম দিয়ে দাও, যেটাই দাও, যেই নামই দাও, তুমি R1 দিছে আমি, তুমি যদি ল্যাব ক্লাস 1, ল্যাব ক্লাস 2, ল্যাব ক্লাস 3 দিতে পারো, যেটাই দাও সেটা অটোমেটিকলি তুমি এইটা রান করার পরে তুমি ওই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখো একটা ফাইল তৈরি হয়েছে কিনা। জি স্যার। জি স্যার, হয়েছে। হয়েছে? আমি ধরো আমি আমারটাতে দেখাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। আমি কোথায় যাবো, R ক্লাস 1। এখন এটা দেখতে পাচ্ছ তোমরা আমার স্ক্রিন উইন্ডো ইউটা, আমি এটার মধ্যে কাজ করতেছিলাম এবং R1 নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক না? দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। জি স্যার। এই R1 এর মধ্যে আমি ফাইল ক্রিয়েট করলাম। এখন এই R1 এর মধ্যে R2 ফাইল ক্রিয়েট করতে দেখি, তাহলে কি করা লাগবে? স্ল্যাশ দিয়ে স্যার R2 লিখতে হবে। স্ল্যাশ দিয়ে R1 এর পরে আবার R2 লেখো, লিখে দেখো তুমি কি R1 এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিনা R2। জি স্যার, হয়েছে। হয়েছে? জি তার স্যার। মানে আমরা যেটা হইলো, আমরা কোনো কিছুতে না গিয়েই মানে আর এর মাধ্যমে কমান্ড দিয়ে কিন্তু ফোল্ডার তৈরি করে ফেলতে পারি। মানে আর এটা সাধারণত কখন কাজে লাগবে? আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি যখন কাজ করব, যারা আরে খুবই অভিজ্ঞ তারা কিন্তু একবার কাজ শুরু করলে ওই আর থেকে আর বের হয়ে আসলে আর এর মধ্যেই সব কমান্ড দিয়ে পড়ে, ঠিক আছে। এখন দেখো আমরা আর এর মধ্যে R2 যেটা আমি করলাম, R2 ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন এটা যদি তুমি করতে চাও, ধরো তুমি আর এর মধ্যে কাজ করতেছো, ধরো কিছু ফিগার তৈরি করলা, সেটা R1 এর মধ্যে রাখলা, কিছু ফিগার তৈরি করলে R2 এর মধ্যে রাখলা, তো অটোমেটিকলি আর এর ভিতরে তুমি সেটা কমান্ড দিয়ে দিয়ে করে ফেলতেছো, বারবার আর থেকে বের হওয়া, ভিতরে ঢোকা, আবার আর এর মধ্যে গিয়ে সেশনে গিয়ে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা, সে অপশন গুলো আমাদের প্রয়োজন নেই, আমরা ডিরেক্টলিও ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা আজকে যেটা দেখালাম, আজকে তো কি দেখালাম তোমাদেরকে, ম্যানুয়ালি দেখাইছি না জি আর স্যার। কিভাবে কাজ, মানে আর কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা লাগে, সেই জি ম্যানুয়ালিও স্যার। দেখাইলাম। তারপরে আমরা অটোমেটিকলিও দেখলাম কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা লাগে সেশনে গিয়ে। আবার যেটা করলাম, আবার নতুন করে দেখাইলাম ডিরেক্টলি ক্রিয়েট করা যায় সেটাও আমরা দেখলাম, ঠিক না? তো এই জিনিসগুলো নিয়ে কোনো কারো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত? এটা প্রতিদিনই কাজে লাগবে। যদি ওয়ার্কিং ডিরেক্টরি সেট করাটা না শিখো
তাহলে যেটা হবে প্রত্যেকটা ক্লাসেই তুমি প্রথমে মনে হবে স্যার কোথায় সেভ করলাম, স্যারে কোথায় গেল, স্যার তো চলে গেল। আমি কিন্তু এই যে অপশন গুলো দিব প্রতিদিন আমি এইখানে ওয়ার্কিং ডিরেক্টরিতে সেট করে শুরু করবো। আমি প্রথমে যে কাজগুলো করাবো, করায় পরবর্তী ক্লাসের আপডেটের যে অংশ থেকে আছে সেখান থেকে শুরু করে ফেলবো। তাহলে আমরা এগুলো অটোমেটিকলি ক্লিক 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 দিয়ে চলে যাবো, তখন তুমি কিন্তু বুঝবে না। তো আজকে আমাদের যেটা কাজ করাচ্ছি সেটা চেষ্টা করো আজকের মধ্যে এটা শেষ করে ফেলতে, ঠিক আছে? এইটা নিয়ে কোনো আসসালাম প্রশ্ন আছে কিনা বলো। স্যার, এখানে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি আমি সেট করলাম, সেট করার পর যখন আমি গেট ডাব্লিউডি দিলাম, কনসোলে শুধুমাত্র গেট ডাব্লিউডি দেখাচ্ছে, আমার লোকেশনটা দেখাচ্ছে না। মানে ওই যে এই কি বলে লিংকের মতো জিনিসটা আসে ওটা শো করতেছে না, জাস্ট গেট ডাব্লিউডি শো করতেছে কনসোলে। এটা কি এটা কারণ যেটা হতে পারে করা স্যার? লাগবে, তুমি যে ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করছো সেটা তো তুমি রান দাও নাই কম্পিউটারের মধ্যে। তুমি সেট করছো কিন্তু এখানে কার্সরটাতে গিয়ে তুমি রান দাও। তুমি যেটা কাজটা করছো সেটা তো আমি আর কে কমান্ড দাও না, এই জন্য এটা দেখায় না। দাও তো দেখি। তুমি যে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করলা, সেট ডাব্লিউডি, ওইটার মধ্যে কার্সরটা রেখে রান দাও। রান দিয়ে তারপর গেট ডাব্লিউডি দাও, কি দেখায় দেখো। স্যার প্রায় সেমই তো আসে, রেজাল্ট চেঞ্জ হয় নাই। আমি সেট ডাব্লিউ ডি এ গিয়ে রান করলাম, রান করার পরে ওইটা সেট ডাব্লিউ ডি এর লিঙ্কটা দেখাচ্ছে। তারপর আমি গেট ডাব্লিউ ডি লিখলাম, লিখে যখন ওটা রান করি ওটা শুধু গেট ডাব্লিউ ডি দেখাচ্ছে। আর একটা জিনিস স্যার, আপনাদের কনসোলে এই গ্রেটার দেন সাইন দেখাচ্ছে প্রত্যেকটা লাইনের আগে, আর আমার প্লাস সাইন দেখাচ্ছে। তোমারটা প্লাস সাইন দেখাচ্ছে নাকি? জি স্যার। তার মানে তুমি প্লাস সাইনটা মানে যে কোনো একটা কমান্ডের আগে, মানে ওই যে উপরে যে আছে তুমি কোনো একটা জায়গায় দেখো এখানে একটা প্লাস দেওয়া আছে, এটা আসলে কমান্ডটা এন্ড হয় নাই আর কি। মানে তুমি এটা একটা কাজ করো, তুমি যদি না ধরতে পারো, দেখা যায় যে এটা কোন জায়গায় প্লাসটা অ্যাড হয়েছে, প্রথম হয়েছে দেখো তো দেখি। এখানে প্লাস সাইন নাকি ওই যে রেড রেড মার্ক প্লাস নাকি? না স্যার, গ্রিন প্লাস দেখাচ্ছে। গ্রিন প্লাস কোথায় দেখায়, মানে তোমার এই যে ইয়ার মধ্যে দেখায়, যে নিচের অংশটা না উপর অংশটাতে? কনসোলের মধ্যে স্যার, নিচের অংশের মধ্যে। এই যা নিচের স্যার অংশ যেখানে দেখাচ্ছে নাকি? জি স্যার, মানে এটা তো নিচের। অটোমেটিকলি কন্টিনিউয়াস কমান্ড হিসেবে নিয়ে নেয়। তুমি একটা কাজ করো, যদি এটা কন্টিনিউয়াস কমান্ড হিসেবে দেয়, ওইটাকে তুমি যেটা করবা, এটাকে জাস্ট খালি সেভ করে তুমি অফ করে দাও। অফ করে আবার নতুন করে ওই স্ক্রিপ্টটা খুলো, অফ করে দাও ওকে এটাকে, স্যার। ঠিক আছে? তুমি অফ করে দাও। সেটা হয়েছে কি, তোমার কোনো একটা জায়গায় সে একটা কমান্ড হিসেবে কোনো একটা প্লাস অথবা কিছু পরে আছে, সেটাকে কন্টিনিউয়াস কমান্ড হিসেবে নিচ্ছে। যতগুলো লাইনে অ্যাড করতেছে ও সেই কমান্ড হিসেবে নিতেছে, সে কমান্ড হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা হয় মাঝে মাঝে, যেটা প্রথম দিকে এটা আসলে তুমি যখন কোন লাইনটাতে আছে এটা কম্পিউটার মধ্যে বোঝা যায় আসলে। এইখানে তোমার এই যে উপরের যে ইয়াটাতে আছে আর স্ক্রিপ্টের যে বক্সটা আছে, এরকম ধরনের কোনো প্রবলেম হইলে তুমি এটাতে খুঁজবা, যে লাইন নাম্বার গুলোতে গিয়ে খুঁজতে পারবা যে কোন লাইনটার পরে আসলে কমান্ড আসলে ইয়া হয়েছে। মাঝে মাঝে প্লাস চিহ্ন থাকে অথবা রেড মার্ক হয়ে থাকে, এটা থাকে, ঠিক আছে? তুমি এটা অফ করে দাও। অফ করে স্ক্রিপ্টটা অফ করে আবার অন করো। তুমি অন করে আসো। অন করে আসার পরে যেটা করবা, তুমি ফাইল অপশনে, সেশন অপশনে গিয়ে তুমি ওই সেশন অপশনে গিয়ে ওই সেট ওয়ার্কিং ডিরেক্টরি সেট যেটাতে করবা, সেটা চোজ ডিরেক্টরির দিকে সেট করে দাও। ওকে স্যার। করো তুমি। আর এগুলো প্রবলেম অনেকেরই হবে, যে যে কোনো একটা প্রবলেম যখন সলভ করব, মনে রাখবে এই প্রবলেমটা অনেকেরই হইতে পারে, ঠিক আছে? তখন তুমি এটা কিভাবে সলভ করতে পারো ইজি ওয়েতে, সেটা দেখে রাখো, ঠিক আছে? তুমি অফ করো, অফ করে যাও। অফ করলাম, একটু অন হতে টাইম নিচ্ছিল। হ্যাঁ অফ করো, তো সমস্যা নেই, আমরা আছি। তুমি টাইম নাও। অফ করে আবার ওইটা অন করো, ওই আর স্ক্রিপ্টটা অন করো। অথবা তুমি নতুন একটা স্ক্রিপ্ট খুলতে পারো, কোনো সমস্যা নেই। আজকে তো যেটা করলাম আমরা, আহ এই আর স্ক্রিপ্টের মধ্যেই তো আছি। এই আর স্ক্রিপ্ট ওপেন করা লাগবে এমন না, তুমি নতুন আর স্ক্রিপ্টও নিতে পারো। এখানে কোনো একটা সিম্বলের জায়গায় তুমি দেখো, ওই যে উপরে যে আর স্ক্রিপ্ট আছে, সে কোনো একটা সিম্বলের জায়গায় তোমার উল্টা পাল্টা সাইন, তোর কমান্ডের পর একটা সাইন চলে আসে আর কি, তখন এটা প্রবলেম হয় আর কি, বুঝছো? কমান্ড দিলে তখন এই প্রবলেমটা চলে আসে। জি স্যার, আসছে স্যার, এখন আসছে। এখন আসছে?
স্যার ওকে, ওকে, ঠিক আছে। এটা হলো ধরো সহজ সলিউশন। মেইন প্রবলেমটা কোথায় আছে সেটা হয় কি, আর মাঝে মাঝে কোনো একটা প্লাস অথবা কমান্ড, মানে আর যখন কন্টিনিউয়াসলি কমান্ড নেয়, তুমি যখন এখানে আমাদের কিন্তু 1+1 দিয়ে আমি এটা কমান্ড, কিন্তু এটা আর যখন দিলে এটা পরে আর কোনো কিছু নাই, তার মানে এটা কমান্ড হিসেবে নেয় না। কিন্তু মাঝে মাঝে এখানে একটা সিম্বলের কারণে, কোনো একটা যে কোনো একটা কমান্ডের কারণে হয় কি, আর পরবর্তী লাইন যেগুলো দিবে কন্টিনিউয়াসলি কমান্ড হিসেবে নিতে থাকে, যতগুলো লাইন এড করে। আমার ধরো এটা একটা কমান্ড, তো এটা এই ছোট কমান্ডটা শেষ করে ফেলছে, শেষ সলিউশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটাকে যদি সে কন্টিনিউয়াস কমান্ড হিসেবে চিন্তা করে, যতগুলো লাইন আমি অ্যাড করতে থাকবো বারবার সে কমান্ড হিসেবে নেবে, কিন্তু কোনো রেজাল্ট দিবে না। এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয় মাঝে মাঝে, ঠিক আছে? তখন যেটা করো, সহজে তুমি প্যানিক না হয়ে তুমি ওটাকে ওই যেই আর ফাইলটা আছে সেটাকে সেভ করে নিও। সেভ করে নিয়ে আবার এটাকে জাস্ট করে আবার রিস্টার্ট দিয়ে ওপেন করতে পারো, ঠিক আছে? ওপেন করার পরে এটা আসবে। এখন ওয়ার্কিং ডিরেক্টরি আসছে তোমাদের, বলো দেখি তুমি নিয়ে আসতে পারছো সবাই? জি স্যার পারলাম। থ্যাংক ইউ গেট স্যার। ওয়ার্কিং ডিরেক্টরি দিলে তোমার ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় সেট করা আছে সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে তোমাদের, ঠিক আছে? সেট ওয়ার্কিং ডিরেক্টরি দিকে তুমি যদি ডিরেক্টলি ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করতে পারো, সেটাও করতে পারো। তারপরে আসো আরেকটা জিনিস আমরা প্রতিদিনে কাজে লাগবে, এগুলা ধরো ব্যাক ব্যাকড্রপে তোমাদের কাজে লাগবে, ব্যাকগ্রাউন্ডে। সেটা হলো আর এর অনেক প্যাকেজ আছে, সেটা তো নাম শুনে থাকতে পারো। বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্যাকেজ লাগে, এবং সেই প্যাকেজ গুলাকে আমরা ইনস্টল করা লাগে আর এর মধ্যে। এবং আর এর মধ্যে ইনস্টল করতে হলে তুমি অটোমেটিকলি ম্যানুয়ালিও তুমি সেগুলোকে ডাউনলোড করে করতে পারো। কিন্তু সবচেয়ে সহজ হলো আর এর ভিতরেই, তোমরা দেখো এই যে অপশনটা আছে, 4 নাম্বার যে উইন্ডোটা আছে আমাদের এখানে, 1 2 3 4, আমাদের রাইট ডাউন কর্নারে যে অপশনটা, সেটার মধ্যে ফাইল আছে, প্লট আছে, প্যাকেজ নামে একটা অপশন আছে না? জি স্যার। এই প্যাকেজ নামে যে অপশনটা আছে সেটার মধ্যে কি আছে দেখো, আপডেট অপশন আছে এবং ইনস্টল অপশন আছে, আছে না? জি স্যার। এখন তোমরা ইনস্টলটা ক্লিক করো। ইনস্টলটা ক্লিক করলে একটা পপ আপ বক্স আসছে কিনা বলো? জি স্যার। আসছে। এখন ধরো সেই পপ আপ বক্সে আমরা যেই লাইব্রেরিটা ইনস্টল করতে চাচ্ছি, এখন এটা আমরা হাতে কলমে করে ফেলি। আমরা যে জিজি প্লট টু, এটা লেখো এই জায়গায়, জিজি প্লট টু আমরা লিখলাম, জি জি পিএল প্লট টু। এটা একটু লিখলেই কিন্তু অনেকগুলো প্যাকেজ চলে আসছে। যদি ইন্টারনেট কানেকশন কারো না থাকে তখন আসবে না। মনে করি ইন্টারনেট কানেকশন উইক, ইন্টারনেট কানেকশন তারপর দুর্বল, তখন এটা কাজ করলে অনেক সময় লেট করে, তখন মনে করবে যে এটা কাজ করতেছে না। আসলে এটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। কিন্তু ইন্টারনেট কানেকশন যেহেতু আমরা ক্লাস করতেছি, অটোমেটিক ভালো থাকার কথা। তার মানে এটা আমরা ইনস্টল করলাম, লিখে দিলাম, লিখে দেওয়ার পর এটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সেটা ইনস্টল বাটনটা ক্লিক করো তোমার। কিন্তু আমার ইনস্টল করা আছে, তোমাদের নাই। এই ইনস্টল বাটনটা ক্লিক করো। ইনস্টল বাটনটা ক্লিক করলে যেটা হবে, সে অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেটাকে ইনস্টল করে নেবে। কারো হয়েছে কিনা বলো? এটা ইনস্টল ক্লিক করলে তারপর ওইখানে দেখবে কমপ্লিট সাকসেসফুলি ডাউনলোড অথবা আনচেকড এরকম একটা অপশন থাকবে, তোমার আসবে। আমার তো অলরেডি আছে, আর এই জন্য আসলে বারবার ইয়ে করছি, ইনস্টল নিবে না, ঠিক আছে? তোমরা দেখো ইনস্টল করতে পারছো তোমরা কেউ? এই যে ইনস্টলে যাও, ইনস্টলে গিয়ে এই যে বক্সটা, একটা বক্স আসে, বক্স আসলে প্যাকেজেস লেখা আছে। সেপারেট প্যাকেজও একসাথে তুমি করতে পারো, ঠিক আছে? উইথ স্পেস অর কমা, তুমি স্পেস দিয়েও পারো, কমা দিয়েও পারো, একসাথে অনেকগুলো প্যাকেজও ইনস্টল করতে পারো। কিন্তু আমরা একটাই শিখি আগে, আমরা যে কোনো কমান্ড যেটা আমরা করতে যাচ্ছি, জিজি প্লট টু, আমি এই প্যাকেজটা করতে চাচ্ছি, এখানে ধরো অপশন চলে আসে, অল্প একটু লেখলে অনেকগুলো সাজেশন চলে আসে, যে কোনো সাজেশনে গিয়ে তুমি এটা ক্লিক করে ফেলবা, ঠিক আছে? এই যে এটা ক্লিক করে ফেললে তখন তুমি ইনস্টল দিলে সেটা অটোমেটিকলি এইখানে কনসোলে গিয়ে কিন্তু ওপেন করে ফেলবে, ঠিক আছে? তোমার এই কনসোলে তোমার এটা কাজ করবে। এখন এটা কেউ করতে পারছো কিনা বলো? স্যার সর্বশেষ তার জি ডাউনলোড স্যার। বাইনারি প্যাকেজ আর ইন এরকম একটা লিঙ্ক দিছে। হ্যাঁ, এটা ডাউনলোড করার পরে এখন এটা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবা? তোমরা এই যে লাইব্রেরি অপশনটা আছে না, এই লাইব্রেরিটা যারা ইনস্টল এতক্ষণ করে নাই, তখন কিন্তু যদি লাইব্রেরি লেখা থাকে কিন্তু এই প্যাকেজটা ইনস্টল করে না, তখন সে বলবে দিস প্যাকেজ উই ডিডন্ট ফাউন্ড দ্য প্যাকেজ, এরকম একটা অপশন দিবে। কিন্তু এখন যদি ইনস্টল করে থাকো, এটা রান দিলে অটোমেটিক রান করবে, নিচে দেখো কনসোলে রান করবে।
ঠিক আছে, দেখো লাইব্রেরিটা রান করছে কিনা, গ্রিন হয়েছে কিনা, নাকি তোমাকে রেড কোনো কমান্ডস দিছে যে এটা আসলে পাওয়া যায় নাই। বলো, কেউ একজন বলো যে এই লাইব্রেরি অপশনটা তোমার ইনস্টল করার পরে এটা কপি করেই নাও, তোমাদের তো এটা আছে, আমরা আজকে এই প্যাকেজটা দিয়েছি। এই যে প্যাকেজটা যে আমরা ইয়া করলাম, এখান থেকে প্যাকেজে গিয়ে ইনস্টল করলাম, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে আমাদের জিজি প্লট ইনস্টল জিজি প্লট প্যাকেজ, এখানে ক্লিক প্যাকেজ, তারপরে ক্লিক ইনস্টল, রাইট দ্য প্যাকেজ নেম, ক্লিক ইনস্টল, ঠিক না? ইফ নট ইনস্টল প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন, যদি ইনস্টল না হয় তোমার ইন্টারনেট কানেকশন চেক করতে। যেহেতু আমরা ক্লাসে আসছি তাহলে ইন্টারনেট কানেকশন অবশ্যই আছে, তাহলে আর ইন্টারনেট কানেকশন চেক করার দরকার নেই। হইতে পারে অনেক সময় স্লো, এটা অনেক একটু সময় লাগতে পারে, কিন্তু হবে। এখন এটা হওয়ার পরে লাইব্রেরিটা রান দিতে পারছো কেউ? লাইব্রেরিটা রান দাও দেখি। রান দেওয়ার পরে কনসোলে গিয়ে দেখো এটা গ্রিন লাইব্রেরি জিজি প্লট 2 হিসেবে আসছে কিনা। স্যার আসছে স্যার এটা। আসছে। এটা যদি গ্রিন না স্যার আসে, একটা রেড ওয়ার্নিং যদি, মেসেজ দিয়েছে, হ্যাঁ বলো। একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে, এটা হচ্ছে প্যাকেজ জিজিপি প্লট 2 ওয়াজ বিল্ড ইন আন্ডার আর ভার্সন 4.4.1, এটা রেড কোনো কালারে প্রবলেম আছে। না, আবার করো, এটা চলে যাবে। এটা তোমাকে একটা স্কেলে একটা ওয়ার্নিং দিচ্ছে আর কি। এখন তুমি করো দেখি, আবার লাইব্রেরিটা ক্লিক করো, আবার রান দাও। এটা আর দিবে না তখন কমান্ড, এই একটা ওয়ার্নিংটা হয়েছে, দেখো দেখি। গ্রিন ওই স্টেটমেন্টে পুরোটা হচ্ছে কনসোলে গ্রিন কালারে প্রিন্ট আউট হয়েছে, ওই হ্যাঁ, গ্রিন মেসেজটা নাই। কালারে চলে আসে, ঠিক না? লাইব্রেরি গ্রিন কালারে চলে আসে, ঠিক না? তার মানে এটা ওয়ার্কিং, তোমাকে একটা ইনফরমেশন দিল। ওয়ার্নিং গুলো অনেক সময় যেটা হয়, ওয়ার্নিং দিয়ে যদি আসে, সেটা তোমাকে একটা কমান্ড যদি থাকে, তার কিছু বলা দরকার হয়, সেই ওয়ার্নিং কমান্ড দিয়ে দেয়। আর সে যখন কাজ করতে পারে না, তখন যেটা করে, ওয়ার্নিং কমান্ড গুলো রেড থাকে, আর কিন্তু যেটা কাজ করতে না পারলে অটোমেটিকলি কি করবে, এটা ফাংশনিং করে না, ঠিক আছে? ওই যেটা আছে রেড মার্ক করে কোনো একটা অপশনে এসে শেষ হয়ে থাকে, ঠিক আছে, তো ওইটা তখন ফাংশন করবে না, তখন তোমাকে ওই প্যাকেজটা ইনস্টল আবার করতে হবে। তো এইখানে আমাদের 88 লাইন থেকে 91 লাইনে কিন্তু অলরেডি বলা আছে যে কিভাবে আমরা প্যাকেজ গুলো ইনস্টল করবে, ঠিক আছে? এই যে এখানে আমাদের পাথওয়েটা দেওয়া আছে, আমরা প্যাকেজে যাব, ইনস্টল ক্লিক করব, ক্লিক করার পর এখন এইগুলা অনেক সময় হয় কি, এই প্যাকেজ গুলো আপডেট করে মাঝে মাঝে। তো আপডেট করলে তোমার তো এটা ইনস্টল করাই আছে, তখন কি করো, তখন তুমি অটোমেটিক একটা সময় পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে তুমি একটা কোনো সময় যখন কাজ করবে না, কম্পিউটার অফ করার আগে আপডেট অপশনটাতে ক্লিক করে দিয়ে দিবা। ক্লিক করলে যেটা হবে, যতগুলো প্যাকেজ তোমার ইনস্টল করা আছে কম্পিউটারের মধ্যে, সবগুলোর যদি কোনো আপডেট অ্যাভেলেবল থাকে, সেগুলো অটোমেটিকলি সে করে নিবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম আজকে ইনস্টল এবং আপডেট কিভাবে করা যায় আমরা প্যাকেজের গুলো, সেগুলো আমরা দেখলাম। এখন অন্য আরেকটা ওয়েও আছে, ডিরেক্টলি। আমাদের আসলে ডিরেক্ট ওয়ে তো আমরা করতে পারি, এইভাবেও করতে পারি। ডিরেক্ট ওয়ে হলো ইনস্টল ডট প্যাকেজেস। ইনস্টল ডট প্যাকেজেসে গিয়ে তুমি যে অপশনটা আছে দেখো, জিজি প্লট ডট মাল্টি স্টেটস, ঠিক না? এই যে প্যাকেজটা কিন্তু তোমার ইনস্টল করা না। এখন তোমরা এটা ক্লিক যদি না করে থাকো, তোমরা একটা কাজ করো দেখি, লাইব্রেরি অপশনটাতে তুমি ক্লিক করো দেখি কি দেখায়। ওইটা ইনস্টলের ওই লাইনটা ক্লিক করো না, এই লাইনটা ক্লিক না করে লাইব্রেরি জিজি প্লট ডট মাল্টি স্ট্যাটস এটাতে ক্লিক করো, কি দেখায় তোমাদের? যদি কেউ ক্লিক করে ফেলো তাহলে কিন্তু এটা আর আমি যে উদ্দেশ্যে বলতেছি এটা হবে না, ঠিক আছে? ইনস্টল প্যাকেজে যদি কেউ ক্লিক না করে থাকো, রান না করে থাকো, তোমরা এই যে লাইব্রেরি অপশনটাতে ক্লিক করে দেখো, অথবা যে কোনো একটা প্যাকেজ যেটা তোমাদের ইনস্টল নাই, তুমি এখানে যে কোনো একটা ইনস্টল প্যাকেজে নামে যাও, নামে গিয়ে লেখো জিজি প্লটে, দেখো এখানে এই যে যে কোনো একটা প্যাকেজ, তোমরা এখানে অনেকগুলো প্যাকেজ আছে, এগুলো কিন্তু আমাদের ইনস্টল করে না। জিজি বাই প্লট না, স্যার জিজি বাই প্লট অংশটাই নাই। তুমি দেখো দেখি, এরকম লাইব্রেরি লিখে জিজি বাই প্লট যখন ক্লিক করবা, তখন কি দেখায় সে তোমাদের, যে তুমি যদি কোনো প্যাকেজ না থাকে ইনস্টল, কিন্তু তুমি লাইব্রেরিতে প্যাকেজটাকে রান করতে চাচ্ছ, তখন তোমাকে কি দেখায়? স্যার No এখানে package. There is no package. কি বলে বলো দেখি? Error in library. But there is no package called. there is no package called ggplot multistats, ঠিক না? তার মানে Yes, sir. তুমি যদি কোনোদিন কোনো প্যাকেজ কোনো জায়গা থেকে একটা আর স্ক্রিপ্ট পাও, এবং সেটা যদি রান করো, এবং এটা রান করলে যেটা হবে, এই প্যাকেজটা আমার প্রয়োজন পরবর্তী লাইনগুলো রান করার জন্য, কারণ এই প্যাকেজটা ছাড়া আমার ফিগার গুলো তৈরি করতে পারবো না, তখন এটা যদি রান করো, তখন যদি এই মেসেজটা দেয়, দেয়ার ইজ নো প্যাকেজ কল্ড ggplot multistats,
তাহলে তুমি যদি পরবর্তী লাইনগুলো কাজ করতে চাও তখন এগুলো কাজ করবে না কিন্তু আলটিমেটলি, কারণ ওই প্যাকেজটা ওই রানগুলো করার কমান্ডগুলো রান করার জন্য প্রয়োজন ছিল, কিন্তু আলটিমেটলি তোমাকে একটা কমান্ড দিয়েছিল যে দেয়ার ইজ নো প্যাকেজ কল্ড ggplot multistats। তার মানে এটা ইন্ডিকেট করে কি তোমার ওই প্যাকেজটা ইনস্টল করা না। তখন তুমি কি করবা? তখন তুমি সহজ উপায়ে তুমি প্যাকেজ অপশনে যাবা, প্যাকেজ অপশনে গিয়ে ইনস্টলে ক্লিক করবা, ক্লিক করে এই যে ggplot ওই মাল্টি স্টেজ দেখো চলে আসছে, ঠিক না? লেখলেই কিন্তু চলে আসে, অল্প একটু লেখলেই চলে আসে, তখন এটা মাল্টি স্টেজটা ক্লিক করে তখন তুমি ইনস্টল অপশনটা ক্লিক করে ফেলো। ঠিক আছে, এটা হলো একটা অপশন। ঠিক আছে, আর যদি মাঝে মাঝে দেখা যায় না এটা আমরা ডিরেক্টলি করতে পারি, এই যে এখন ডিরেক্টলি ইনস্টল ডট প্যাকেজ এবং ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে যে রেখে দিব, এইটা কমান্ড দিও আমি ডিরেক্টলি ইনস্টল করে ফেলতে পারি। এটা কমান্ড দাও, তোমরা এটা রান করো, এই লাইনটা রান করো, দেখো অটোমেটিকলি আমরা যে কাজটা প্যাকেজে গিয়ে ইনস্টলে গিয়ে রান করে লিখছি এটাই সেম কাজটাই সে করতেছে এই ইনস্টল ডট প্যাকেজে। করতে পারছো তোমরা? জি স্যার। সমস্যা না, আর 5 মিনিটের মতো ক্লাস নেব, বেশি হয়ে যাচ্ছে, ঠিক না? অল্প 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 করে আমরা প্রথম দিকে একটু অল্প অল্প করে শিখি, তারপর লাস্টের ক্লাসগুলোতে আমরা একটু বেশি বেশি করাই ফেলবো। ঠিক আছে, আজকে এই প্যাকেজটা ইনস্টল করতে পারছো? জি স্যার। ওকে, তো মানে আমরা দুইটা ওয়ে দেখাইলাম, একটা ডিরেক্টলি কিভাবে রান লেখা থাকলে আমরা প্যাকেজ দিব, আবার যদি আমরা প্যাকেজ অপশনে গিয়েও দেখি সেটা কিভাবে ইনস্টল করবো সেটা দেখলাম। ঠিক আছে, এবং সেটা সবসময় কিন্তু মনে রাখবা যখন কোনো আর স্ক্রিপ্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করব, এবং ওই আর স্ক্রিপ্টের মধ্যে এরকম একটা লাইব্রেরি থাকে, এটা যেটা করবো, এটা যে প্যাকেজটা রান করার পরে এই অপশনটা কিন্তু আমাদের লাইব্রেরি ক্রিয়েট করে, যদি কোনো প্যাকেজ প্রয়োজন হয় এটা কিন্তু আমরা লাইব্রেরি লিখে ইনভার্টেড কমার মধ্যে ওই প্যাকেজটা নিয়ে আসা করতে হয়। যদি কোনো জায়গায় গুগলে সার্চ দিয়ে দেখো যে এই কমান্ডটা রান করার জন্য, তো এই ফিগারটা তৈরি করার জন্য এই ধরনের একটা প্যাকেজ লাগে, তখন তুমি ইনস্টল করবা। ইনস্টল করলে কিন্তু তোমার ইনস্টলেশন মানে তোমার এই ওয়ার্কিং ডিরেক্টরিতে কিন্তু কমান্ডটা চলে আসে না। তখন কি করতে হবে? লাইব্রেরি লিখে সেই প্যাকেজটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, নিয়ে এটা আর কে কমান্ড দিতে হবে যে এইটা, হ্যাঁ, আর কে যখন কোনো জিনিস কমান্ড দাও তখন সেটা মেমোরিতে নিয়ে আসে, নাইলে কিন্তু বাকি যত প্যাকেজ এখন ইনস্টল করছো তুমি যখন কম্পিউটার অফ করে আবার অন করবা, অথবা আর প্যাকেজটা এই যে এই ফাইলটা যদি অফ করে আবার অন করো তখন কিন্তু সব মেমোরিতে চলে যায়। তখন এই জন্য এই লাইব্রেরি অপশনটা প্রত্যেকবারই যখন নতুন করে ফাইল ওপেন করবা একবার ক্লিক করে নিতে হবে, তাইলে যেটা হয় সেই মেমোরিতে ওই প্যাকেজটাকে নিয়ে নেয়। ঠিক আছে, আর যতক্ষণ পর্যন্ত এটাতে তুমি কাজ করবা এবং অফ না করবা, ঠিক আছে, এবং রিস্টার্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এটাকে সেই মেমোরিতে রেখে দিবে, আবার বারবার ক্লিক করা দরকার নেই। ঠিক আছে, একবার ক্লিক করলেই হবে যতক্ষণ না তুমি একটা ফাইলে কাজ করো। তো এটা হলো আমরা আজকে দেখলাম যে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা, প্যাকেজ ইনস্টল করা। এখন তুমি আর এর মাধ্যমে এখন লাস্ট যে কাজটা আছে আজকে দেখবো, আর কে কিন্তু তুমি যে কোনো জিনিস কোশ্চেন করতে পারো। কোশ্চেন করলে আর যদি সেটা আর এর মধ্যে সেট করা থাকে সেটা কিন্তু সে তোমাকে বলে দিবে। ঠিক আছে, এটার মানে কি? এখন আমরা কোশ্চেন করার ধরনটা কি? আমি কোশ্চেন করার ধরন হলো কোশ্চেন মার্ক দিব, আর যেটা জানতে চাচ্ছি সেটা লিখবো। ঠিক আছে, এখন আমরা জানতে চাই আসলে প্রিন্ট একটা অপশন লিখলাম, এমনি অমনি লিখলাম, আসলে এটা কিছু না, কমান্ড না, এটা দিয়ে আসলে কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, এটা দিলে দেখা যায় যে এই যে প্রিন্ট ভ্যালুস, এখানে সে অলরেডি আর এর মধ্যে কিছু একটা ছিল, তুমি আর কি আর এর মাধ্যমে কিভাবে অটোমেটিকলি প্রিন্ট করব এরকম একটা প্যাকেজ আছে আর এর মধ্যে, সেটা দেখাই দিচ্ছে সে। ggplot2 তুমি জানতে চাও ggplotটা যে আমি করলাম ইনস্টলেশন, স্যারও যে বললো করতে, এটা আসলে কি, এটা আসলে কি ইন্ডিকেট করে, ঠিক আছে, এটার ভিতরে কি আছে সেটা জানতে চাও, তুমি কোশ্চেন করো আর কে, যে কোশ্চেন মার্ক ggplot2 অটোমেটিকলি তোমাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক না? দেখো এখানে কি লেখা আছে, এই যে আসছে তোমাদের কোশ্চেন মার্ক ggplot2 দেওয়ার পরে জি স্যার। কি, এটার মানে কি, ggplotটার মানে কি? এটা কিন্তু নামের সাথে অক্ষর অক্ষরে মিলে যায় এরকম না, আর আসলে ওরকম করে না। ঠিক আছে, যে এটা হলো ধরো ক্রিয়েট ইলিগেন্ট ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং দ্য গ্রামার অফ গ্রাফিক্স। এখন গ্রামার অফ গ্রাফিক্সটা কোথা থেকে আসছে? জিজিটা আসছে গ্রামার অফ গ্রাফিক্স থেকে, সবগুলো তো নিলে তো ওটা এই শর্ট ফর্মটাই অনেক হয়ে যাবে, যে গ্রামার হইলো জি আর একটা হইলো জি,
এই গ্রামার অফ গ্রাফিক্স থেকেই জিজি নিয়ে আসছে। এখন বাকিটা প্লট সে ইন্ডিকেট করছে, এটা সহজে দেওয়ার জন্য যে প্লট আগে জিজি প্লট একটা অপশন ছিল, আবার আর নতুন ভার্সন নিয়ে আসছে জিজি প্লট 2। এবং ম্যাক্সিমাম গ্রাফ আমরা যারা প্রয়োজন ধরো ইয়ার মধ্যে এই যে আমাদের থিসিসের জন্য, পাবলিকেশনের জন্য ম্যাক্সিমাম গ্রাফই তুমি জিজি প্লট 2 দিয়ে করে ফেলতে পারো। ঠিক আছে, এখানে অনেকগুলো লাইন আছে, দেখো জিজি প্লট 2 tidyverse.org, এইখানে গেলে অনেকগুলো তুমি সেম স্যাম্পল গ্রাফ পাবা, যে আর এর মধ্যে জিজি প্লট দিয়ে কিভাবে কিভাবে গ্রাফ তৈরি করা যায়। ঠিক আছে, সেটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওইটা তোমরা রান করো ভবিষ্যতে, আজকে ক্লাস করার পরে তোমরা রান করো। এখন তারপরে ধরো ইনস্টল ডট প্যাকেজ আমরা যে লিখলাম, সেটা আসলে কোশ্চেন গুলো আমাদের কি দেখায়, সেটাও দেখে ইনস্টল প্যাকেজেস ফ্রম রিপোজিটরি অর লোকাল ফাইলস। ঠিক আছে, তুমি এইটা অপশনটা দিয়ে তুমি রিপোজিটরি এবং লোকাল ফাইলস আসলে তুমি ইনস্টল করে ফেলতে পারো, এটা ইন্ডিকেট করছে। তো এই পর্যন্ত আজকে থাকুক। আরকে আমরা আজকে যে দেখলাম, নতুন স্ক্রিপ্ট তৈরি করা দেখলাম, ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা দেখলাম, কিভাবে সেভ করব আর এর স্ক্রিপ্ট সেটা আমরা দেখলাম, তারপরে কিভাবে আমরা আর এর প্যাকেজ ইনস্টল করব সেটাও আমরা দেখলাম, কিভাবে আপডেট করব সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তারপর আর কি কিভাবে হেল্প নিব আর এর আর এর কাছ থেকে সেটাও আমরা আজকে দেখতে পারলাম। তো এই যে অংশগুলো আজকে, এটা আসলে যেটা শুরু আসলে আর প্রতিদিন কাজ করতে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো লাগে, যে নলেজ গুলো লাগবে সেটাই আজকে দেখানো হয়েছে। আর এর কোনো কাজ কিন্তু আমরা দেখানি। নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করব, আর এর কিছু কিছু ছোট ছোট ফাংশন আমরা করব। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের কারো কোনো প্রশ্ন আছে কিনা বল। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, তাইলে আমরা তাহলে আজকে এখানে ক্লাস শেষ করি। ঠিক আছে, কালকে কখন ক্লাস করবো বলো দেখি। কালকে আমাদের একটা মিটিং আছে, মিটিংটা 10টার সময় মনে দিয়েছে ডিপার্টমেন্ট। কালকে কখন ক্লাস করবো বলো, আমাকে জানাই দিও পরে নাকি। জি স্যার। স্যার আমি বলে আমাদের দিলাম। হচ্ছে যে হচ্ছে আমাদের স্যার মিটিংটা হলো 10টা, কালকে 10টায় মিটিং আছে বুঝছো। তো ক্লাস করতে হলে তোমরা আইদার 9টায় করতে হবে, 9টা থেকে 10টা, অথবা যেটা হবে আমি আসলে জানি না, 1 ঘন্টা মিটিং হবে না, বেশি হওয়ার কথা না মিটিং 1 ঘন্টার বেশি। কারণ ভার্সিটিতে সশরীরে দিছে তো 2 ঘন্টাও হইতে পারে, আবার নাইলে 12টার দিকে দিতে পারে। কোনটা করবা বলো, 12টা থেকে 1টা নাকি 9টা থেকে 10টা করে ফেলবা সকালবেলা? স্যার 12টা থেকে একটা থাকো। ওকে ঠিক আছে, তাহলে 12টা থেকে 1টা কালকে ক্লাসটা আমরা করে নিব। ঠিক আছে, আমি লিঙ্ক পাঠাই দিব না। আর তোমরা যেটা করবা, আমরা যেটা 2টা ক্লাস কিন্তু করাই ফেলছি, যে একটা হলো তোমরা ম্যান্ডেলে কিভাবে কাজ করবা সেটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো। ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, যে একটা লিখে রাখো যে কোনো একটা প্যারাগ্রাফ, তোমরা যেটাই যে কোনো একটা টপিকের, এটা আসলে আমি নির্ধারণ করে দিচ্ছি না, তোমাদের যেটাই তোমাদের কাছে আছে সেটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 আমরা লিখে রাখো আজকে, যে কোনো একটা টাইটেল, অথবা যে কোনো একটা টাইটেলের মধ্যে একটা প্যারাগ্রাফ, ধরো ধরো ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট ইন বাংলাদেশ বলতে পারি, অথবা ফরেস্ট বায়োডাইভার্সিটি ইন বাংলাদেশ, অথবা ট্রপিক্যাল ফরেস্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ। ঠিক আছে, অথবা তুমি রিসার্চ মেথোডোলজি, যে কোনো একটা কাজ, রিসার্চ মেথোডোলজি একটা প্যারাগ্রাফ লিখলা। তারপর অথবা হাউ টু ডাটা কালেকশন কালেক্ট ডাটা ফ্রম দ্য ফরেস্ট, মানে যে কোনো একটা টাইটেল দিয়ে একটা প্যারাগ্রাফ লিখবা। প্যারাগ্রাফ লিখে সেটার মধ্যে 5টা রেফারেন্স তুমি ইউজ করবা। ঠিক আছে, 5টা রেফারেন্স ইউজ করে সেটা বিবলিওগ্রাফি দিয়ে আমাকে 1 পেজের মধ্যে তোমরা সাবমিট করবা, এবং উপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার গুলো লেখা থাকবে, এবং ফাইলটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেভ করবা। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা কি বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ, তোমরা 5টা ডকুমেন্ট যে কোনো একটা টপিকের উপরে ডাউনলোড করে মেন্ডেলের মধ্যে ইনস্টল নিবা, আপলোড করবা, করে সেই মেন্ডেলের 5টা ডকুমেন্টস দিয়ে, অথবা তুমি 5টা না 10টা দাও, কোনো প্রবলেম নাই, আমি মিনিমাম বললাম আর কি 5টা। তোমার যদি ওই প্যারাগ্রাফটা লিখতে 10টার সাইটেশন লাগে 10টা সাইটেশন দিবা, যদি কম লাগে 8টা লাগে 8টা দিবা, কিন্তু 5টার কম যেন না হয়, যে 5টা রেফারেন্স তুমি একটা প্যারাগ্রাফে ইউজ করতে পারছো, সেই প্যারাগ্রাফটা লিখবা, লিখে মেন্ডেলের
যেই মাধ্যমে রেফারেন্সটা দিবা, দিয়ে তুমি আবার যেটা করবা, তুমি সেটা রেফারেন্সে বিবলিওগ্রাফিতে সেই অপশনটা দেখাবা যে আমি এই বিবলিওগ্রাফি গুলো ইউজ করছি, ঠিক আছে? তো সেটা তোমরা যে কোনো স্টাইলেই হোক, কোনো প্রবলেম নাই। আমি আসলে দেখতে চাচ্ছি তোমরা আসলে ম্যান্ডেলটা ইউজ করতে পারো। তুমি ধরো হার্ভার্ডের স্টাইলে করো, নেচারের স্টাইলে করো, এলসিভিয়ার স্টাইলে করো, না স্প্রিঞ্জারের স্টাইলে করো, কোনো সমস্যা নাই। এদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। স্প্রিঞ্জার এবং এলসিভিয়ার এর মধ্যে পার্থক্য আছে, ডটের একটা পার্থক্য, ওরা ডট দেয়, ওরা ডট দেয় না। এবং নেচারের মধ্যে পার্থক্য, নাম্বারিং রেফারেন্স ইউজ করে, আর অন্যরা হলো হার্ভার্ড রেফারেন্স ইউজ করে। তো এগুলো কোনো প্রবলেম নাই। আমাকে যে কোনো ওয়েতে তোমরা বলে দিবা যে আমরা এই স্টাইলটা ইউজ করছি, ঠিক আছে? সেটা করে তোমরা আহ, যেটা করো, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেই ফাইলটা সেভ করে আমাকে পাঠিয়ে দিও। এবং এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নাম্বার 1 তোমরা এটা আজকে লিখে রাখো। আমরা এটা কিন্তু পরীক্ষা সরাসরি এটা মার্কসটা অ্যাড হবে, ঠিক আছে? Okay, তাহলে sir. এই পর্যন্ত আজকে আজকে থাকো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, কালকে ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে?